আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো তোমাদের সাথে আজকে আমাদের যেই 10 মিনিট স্কুলের ক্লাস 9 এ তোমরা যারা আছো সবার জন্য একসাথে আজকে আমরা একটা ফ্রি ক্লাসের আয়োজন করেছি বায়োলজির ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে, যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং তোমাদের জন্য খুব বেশি কাজে লাগবে, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কিছু জিনিস। প্লাস হচ্ছে আজকে আমরা তোমাদের জন্য কিছু প্রশ্নের সলভ এবং টোটাল আমাদের 10 স্কুলে যে সুপার সুপার ক্লাসগুলো হয় সেগুলো একটা এক্সপিরিয়েন্স জাস্ট তোমাদেরকে দেওয়ার জন্য ফ্রি ক্লাসটার আয়োজন করা। সো অলরেডি তোমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছো, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমরা কে কে অলরেডি যুক্ত হয়ে গিয়েছো। সো আমি তাদের সাথে একটু কুশল বিনিময় করে ফেলতে পারি। তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা অনেকে কানেক্টেড হয়ে গিয়েছো। সো আর একটু ওয়েট করি যাতে আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যায়। সো তোমরা একটু জানিয়ে দিতে পারো যে আমার অডিও ভিডিও পিছনের যে স্ক্রিনটা সেটা সবকিছু ঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসটা আশা করি একটা সুপার এক্সাইটেড একটা ক্লাস হবে তোমাদের জন্য, এবং আমরা অনেক নতুন কিছু শিখবো, সুপার টিপস শিখবো, পরীক্ষায় কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো জানবো, এবং পাশাপাশি তোমাদের জন্য কিছু কুইজ থাকবে, পোল থাকবে, এবং আমরা টোটাল 10 মিনিট স্কুলে কিভাবে ক্লাসগুলো করাই সেটার একটা পুরো এক্সপিরিয়েন্স কিন্তু আজকে ক্লাসে তুমি পেয়ে যাবা। সো দেখি কি অবস্থা, কারা কারা অলরেডি কানেক্টেড আমাদের সাথে, আমি একটু দেখি। তোমরা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারো অলরেডি তোমরা কারা কারা কানেক্টেড হয়ে গিয়েছো, আমি সবার সাথে একটু কুশল বিনিময় করে ফেলতে পারি। সো কি অবস্থা তোমাদের সবার সেটাও জানিয়ে দিতে পারো। এবং আমাদের জন্য আজকের দিনটা বেশ একটা ইম্পর্টেন্ট দিন, এবং খুবই চারোদিকে আমরা জানি যে তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ যে পুরো দেশ আসলে একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এবং আজকের দিনটা কেন স্পেশাল সেটাও চাইলে কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিতে পারো, দেখি তোমরা কি চিন্তা ভাবনা করছো। তো তোমরা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারো যে অলরেডি কে কে তোমরা কানেক্টেড হয়ে গিয়েছো। আর আমরা ততক্ষণে একটু আস্তে আস্তে তোমাদের জন্য সামনের দিকেও আগাতে পারবো। সো আমরা প্রতিদিন যে টাইমটাতে ক্লাস শুরু করি, আমরা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি 6:30টায় ক্লাস শুরু হওয়ার কথা, এই জন্য হয়তো বা তোমরা আস্তে আস্তে যুক্ত হচ্ছ। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ক্লাস শুরু হওয়ার যে সময়টা তার থেকে আগেই ক্লাসটা শুরু করতে, যদিও পড়াটা একদম 6:30 বাজে শুরু করব। এটার কারণটা হচ্ছে যাতে তোমরা ক্লাসের যেই ধরো ক্লাসে জয়েন করলা, তারপরে মনে হচ্ছে যে আর একটু সময় লাগবে, একটু খাতা নিলা, বই নিলা, রেডি হইতে একটু সময় লাগলো, সেই সময়টা যাতে আমাদের ক্লাস টাইমের ভেতরে না হয় আর আগেই তোমরা শুরু করতে পারো। সো ক্লাসের আগেই যাতে তোমরা একটু প্রিপেয়ার হয়ে ক্লাসে জয়েন হতে পারো, এবং আমরা যাতে একদম ঠিক টাইমে তোমাদেরকে পড়ানো শুরু করতে পারি, তার জন্য আমরা কিন্তু সব সময় ক্লাসগুলো একটু আগে থেকেই 5 মিনিট আগেই চেষ্টা করি ক্লাসগুলো শুরু করে দেওয়ার। যদিও পড়ানোটা আমরা একদম 6:30 বাজে সব স্টুডেন্টরা আসার পরে কিন্তু শুরু করি। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে বিক্রম বণিক যুক্ত হয়েছে, তাসদিক রহমান যুক্ত হয়েছে। তাসদিক হ্যালো স্যার বলতেছে। সো তোমাদের সবাইকে স্বাগতম, বিক্রম, তাসদিক, আরো অনেক অনেক ফ্রেন্ডস যারা তোমাদের সাথে কানেক্টেড রয়েছে, তোমরা একটু জানিয়ে দিতে পারো। আমাদের ক্লাসটা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, আর ততক্ষণ আশা করি আমরা সবাইকে সাথে পেয়ে যাব। সো বিক্রম, তাসদিক, তোমরা একটু জানিয়ে দিতে পারো কমেন্টে যে আমরা কিন্তু আজকের দিনটাতে খুব স্পেশাল একটা দিন আমাদের জন্য, সেটা কেন তুমি বলতে পারো। আমরা চারিদিকে দেশের যে সমসাময়িক পরিস্থিতি সেটাও দেখতে পারতেছি, বিশ্বের সমসাময়িক পরিস্থিতিও দেখতে পারতেছি। এমন একটা ইম্পর্টেন্ট দিনে তোমাদের আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য যেরকম ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে তুমি যখন সামনের দিনগুলোতে বায়োলজি পড়বে, সেটা হচ্ছে তোমার এইচএসসি তে, সে সময় খুব ইম্পর্টেন্ট কিছু টপিক এই অধ্যায় থেকে তোমার কাজে লাগবে। সো বেসিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে এসএসসি পরীক্ষা কিংবা স্কুলের পরীক্ষা যেটাই বলো, সব জায়গাতেই কিন্তু এই অধ্যায়টা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো আয়শা সিদ্দিকাকে আমি দেখতে পারতেছি। সো অনেকে অনেকে অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিতে পারো যে আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞানের যে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি অধ্যায় 12 ক্লাসটা কিন্তু শুরু করে দিতে যাচ্ছি। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। আমি একটু তোমাদের সাথে পরিচিত হয়ে নিই, যেহেতু তোমাদের সাথে হয়তো আগে কোনো ক্লাসে দেখা হয়ে থাকতে পারে, না হয়ে থাকতে পারে। সো আমি হচ্ছে আব্দুল্লাহ শফিক চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে, এবং আমি অনেকদিন ধরেই আসলে তোমাদের সঙ্গে বায়োলজি পড়ানোর বিষয়টাতে যুক্ত আছি, এবং আশা করি সামনের দিনেও থাকবো। সো আশা করি আজকের ক্লাসটা খুবই একটা মজার এক্সপিরিয়েন্স হবে। তোমরা চাইলে একটু লিখে দিতে পারো যে কে কোন স্কুলের। সো তাসদিক, বিক্রম, আয়শা, তোমরা একটু লিখে দিতে পারো তোমরা কে কোন স্কুল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো। সো তোমাদের সঙ্গে একটু পরিচয়টা সেরে ফেলতে পারি, ততক্ষণে তোমাদের বন্ধুরাও আশা করি ক্লাসে যুক্ত হয়ে যাবে। সো
আমি মোটামুটি আরেকটা বিষয় একটু তোমাদের সঙ্গে বলে নেই। আমাদের যে চ্যাপ্টারটা আজকে আমরা সিলেক্ট করেছি অধ্যায় 12, অধ্যায় 12টা হচ্ছে মূলত তোমার ক্রোমোজোম, ডিএনএ, তারপরে হচ্ছে বংশগতীয় বিভিন্ন রোগ বা বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য, এই সকল বিষয়ের মূলত চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টারটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমার বেসিকটা ডেভেলপ করার জন্য বায়োলজির একদম বেসিক একটা টপিক হচ্ছে এই চ্যাপ্টারটা। সো আজকে আমরা পড়াশোনা করছি অধ্যায় 12, জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। এবং আজকে মূলত আমার যে পড়ানোর কন্টেন্টটা, সেই পড়ানোর কন্টেন্টটা মূলত থাকবে এই মাস্টার বুকটা থেকে। মানে হচ্ছে আমি যা কিছু তোমাদেরকে আজকে এখানে দেখাবো সবকিছুই থাকবে এই মাস্টার বুকের মধ্য থেকে। মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলোর সম্পূর্ণ ডিজাইনটাই এই মাস্টার বুকের মাধ্যমে করার চেষ্টা করি। এবং এই বইটার মধ্যে আসলে পুরো ক্লাসের এবং তোমার পরীক্ষার জন্য কিংবা তোমার প্রয়োজনীয় সবকিছু একসঙ্গে এর মধ্যে দেওয়া আছে। সো আমার ক্লাসের পুরো ফ্লোটা তুমি মাস্টার বুকের সঙ্গে তুমি এখান থেকে মিলাতে পারবে। এবং আমি আমার যা কিছু আজকে পড়াবো সবকিছু মাস্টার বুক কেন্দ্রিকই পড়াবো। এবং অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার জন্য কিংবা প্রস্তুতির জন্য যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেগুলোই মূলত পড়ানোর চেষ্টা করব। সো তোমাদেরকে আগে একটা প্রশ্ন করি এবং প্রশ্ন করে তারপরে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে পড়বো এবং কোন কোন জায়গায় মেইনলি ফোকাস করব। পুরো চ্যাপ্টারের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, তবে অবশ্যই পুরো চ্যাপ্টারটা ডিটেলসে আমরা একটা ক্লাসে পড়াতে পারবো না। সো যেই যে ইম্পর্টেন্ট গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু এখান থেকে একটু খেয়াল করো যে আমরা এখানে দুটো ছবি কিন্তু দিয়ে রেখেছি। একটা হচ্ছে তোমার ডিএনএ এর ছবি দেখতে পাচ্ছ বাম পাশে, আর একটা হচ্ছে ক্রোমোজোম এর ছবি। তো তোমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে সিদ্রাতুল, আয়শা, তাসদিক, বিক্রম, বিক্রম বণিক হচ্ছে রোশনিয়া হাই স্কুল, সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে। ভেরি গুড বিক্রম। তো চলো একটু প্রশ্নের অ্যান্সারটা আমাকে দিয়ে ফেলো যে ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে কে বড়? ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে কে বড়? তো ইভাও আমাদের সঙ্গে মাত্র যুক্ত হলো, ইভাকে দেখতে পাচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমার এখানে ডিএনএ দেওয়া আছে এবং ক্রোমোজোম দেওয়া আছে। তো তোমার কাছে প্রশ্নটা হচ্ছে ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে কে বড়? ডিএনএ বড় নাকি ক্রোমোজোম বড়? সবাই একটু বলে দাও তো। ধরো ডিএনএটা কি, এটা আরেকটা প্রশ্নের আরেকটা ধারা হতে পারে, সেটা হচ্ছে ডিএনএ কি ক্রোমোজোমের ভেতরে থাকে নাকি ক্রোমোজোম ডিএনএ এর ভেতরে থাকে? এটাও কিন্তু প্রশ্নটা হতে পারে। তার মানে ডিএনএ যদি বড় হয় তাহলে ক্রোমোজোম ডিএনএ এর মধ্যে থাকবে, আবার যদি ক্রোমোজোমটা বড় হয় তাহলে ডিএনএটা ক্রোমোজোমের মধ্যে থাকবে। তো আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে ডিএনএটা কি বড় নাকি ক্রোমোজোম বড়, সেটা একটু সবাই তোমরা আমাকে বলে দিতে পারো। তো তামিম, তারপরে হচ্ছে ফারজানা, তোমাদের সকলকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা একটু প্রশ্নের অ্যান্সারটা দিয়ে ফেলো, আর তোমাদের কাছে চাইলে আমি একটা পোল দিয়ে দিতে পারি। তো তোমরা একটু আমাকে বলো ডিএনএ বড় কিনা। যদি বড় মনে হয় তাহলে তোমরা পোলে ইয়েস দাও, আর যদি মনে হয় যে ক্রোমোজোমটা বড় তার মানে ডিএনএটা ছোট, বড় নয়, তাহলে তোমরা নো দাও। তো তোমাদের কাছে একটা পোল দিয়ে দেই, তোমরা পোলে অ্যান্সারটা দিলে আশা করি আরো ভালোভাবে অ্যান্সারটা আমি বুঝতে পারবো। সো পোলটা তোমাদের কাছে এখনই চলে যাবে, তোমরা একটু পোলের মধ্যে মতামত দিয়ে দাও। যদি মনে হয় ডিএনএটা বড় তাহলে ইয়েস দিবে, যদি মনে হয় ক্রোমোজোমটা বড় তাহলে নো দিবে। সো কুইজটা অলরেডি তোমাদের কাছে চলে গিয়েছে, তোমরা চাইলে কমেন্টে একটু আমাকে জানিয়ে দিতে পারো যে তোমাদের কাছে কি মনে হচ্ছে, ডিএনএটা বড় নাকি ক্রোমোজোমটা বড়। ওকে, সো অলরেডি ফারজানা আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে নো, তার মানে ক্রোমোজোমটা তার কাছে বড় মনে হয়, মানে ক্রোমোজোমটা বড়। আর আর দেখি বাকিদের কি অবস্থা। তোমরা সবাই একটু সুন্দর করে অ্যান্সারটা দিয়ে ফেলো যে ডিএনএ বড় নাকি ক্রোমোজোম বড়। সো তামিম বলছে ইয়েস, তার মানে তামিমের কাছে মনে হচ্ছে যে ডিএনএটা বড়। সো ওকে, আমি নোর দিকেই বেশি বেশি পরিমাণ স্টুডেন্ট আমাকে বলছে যে নো। ওকে ইয়েস, সবাই কিন্তু খেয়াল করে অ্যান্সারটা দিবে। হ্যাঁ, ওকে, সো অলমোস্ট অ্যান্সারটা আমি পেয়ে গিয়েছি। তোমরা বেশিরভাগ জানাচ্ছ ইয়েস অ্যান্সার দিয়ে, তার মানে তোমরা যেটা বলতে চাচ্ছ যে ডিএনএ এইটা ক্রোমোজোম থেকে বড়, এটা হচ্ছে তোমাদের মানে ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছ, রাইট? আর তোমরা কিছু অংশ বলছো যে না, ক্রোমোজোমটা ডিএনএ থেকে বড়। সো আমরা আজকে এই মিথটা সলভ করব, যেহেতু তোমরা অনেকেই
এখান থেকে ভুল একটা কনফিউশনের মধ্যে আছো যে আচ্ছা ডিএনএ বড় না ক্রোমোজোম বড়। সো ডিএনএ কি ক্রোমোজোম থেকে বড় না ক্রোমোজোম ডিএনএ থেকে বড়, এই সমস্যাটার সমাধান আমি একটু পরেই করে দিব, এবং তখন এই প্রশ্নটাতে আবার আমি ব্যাক করব যে ক্রোমোজোম বড় নাকি ডিএনএ বড়। তো সেটা একটু মিস্ত্রি হিসেবে থাক, আমরা একটু দেখে ফেলি যে আজকের ক্লাসে আমরা মেইনলি কি কি পড়বো। তো এই মাত্র যে কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি করলাম, যে কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি এখনো দেইনি, একটু পরে তোমরা নিজেরাই অ্যান্সারটা পেয়ে যাবে আমার পড়ার মধ্য থেকে। তোমরা একটু দেখে ফেলো যে আজকে আমরা ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করব, আজকে আমরা জিন নিয়ে পড়াশোনা করব, ডিএনএ নিয়ে পড়াশোনা করব। মানে এই মাত্র তোমাকে যে জিনিসটা সম্পর্কে জানতে চেষ্টা করলাম সেটা হচ্ছে ক্রোমোজোম বড় না ডিএনএ বড়, নাকি ডিএনএ কোথায় থাকে ক্রোমোজোম কোথায় থাকে, কিংবা জিন এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে কিন্তু আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমি দেখেছি আমাদের অনেক স্টুডেন্ট এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকে। আমি চাই তোমরা আজকে ক্লাস করার পর যাতে কোনোভাবে এই বিষয়টা নিয়ে কনফিউজ না থাকো, এবং একটু পরে কারেক্ট অ্যান্সারটা জানাতুল আমি একটু পরে কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে বলে দিব, আর বলে দেওয়াও লাগবে না, আমি এমন ভাবে পড়াবো জিনিসটাকে অ্যান্সারটা আশা করি তোমরা নিজেরাই আবার দিতে পারবে। ফাইনালি আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মেন্ডেলের পরীক্ষা, এবং মেন্ডেলের পরীক্ষাটার মধ্যে কিছু বিষয় আছে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আশা করি এগুলো তোমরা আজকে ক্লাসে খুব ভালো একটা ধারণা পাবে। মোস্ট ইম্পর্টেন্টলি আজকে আমরা হচ্ছে পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায় এসেছে এরকম একটা কোয়েশ্চেনও সলভ করব, এবং প্রত্যেকটা টপিকের পরেই তোমাদের জন্য আসলে বোর্ডে আসা এমসিকিউ থাকবে ওই টপিক রিলেটেড। সো আজকে তোমরা ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করবে, সিকিউ প্র্যাকটিস করবে, বেসিক টপিক সম্পর্কেও তোমার পড়াশোনা হয়ে যাবে। সো অল ওভার তুমি একটা খুবই সুপার একটা ক্লাসের এক্সপিরিয়েন্স আশা করি আজকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এইটা হচ্ছে সেই ছবিটা, যে ছবিটা আমি আজকে তোমাদেরকে পড়ালে আশা করি আমি যে কোয়েশ্চেনটা তোমাদেরকে করেছি যে ক্রোমোজোম বড় না ডিএনএ বড়, সেটা তোমার মিথটা সলভ হয়ে যাবে, বা সেটার অ্যান্সারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো সবাই, প্রথমেই এখানে আমি এই যে অংশটা এঁকে রেখেছি, বা এই অংশটা যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, সো আমি একটু নিউক্লিয়াসকে যখন জুম করব, মানে আমি যখন একটু নিউক্লিয়াসের ভেতরের দিকে যাব, তখন আমি প্রথমে যে জিনিসটা পাবো, মানে নিউক্লিয়াস থেকে একটু ছোট, তার মানে আমার এই ছবির মধ্যে যেটা তোমরা দেখতে পারতেছো সেটা হচ্ছে নিউক্লিয়াসটা সবচেয়ে বড়। তারপরে একটু ভিতরের দিকে গেলাম, আমি কি পাবো, আমি পাবো ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম। তাইলে আমি নিউক্লিয়াসটা সবচেয়ে বড়, তার একটু ভেতরের দিকে যাই, গেলে কি পাবো, ক্রোমোজোম পাবো। তাহলে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকাটা আসলে যখন প্যাচটা খুলে যায় তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। তার মানে সবচেয়ে বড় নিউক্লিয়াস, তার থেকে একটু ছোট হচ্ছে ক্রোমোজোম। এবার আমার প্রশ্নটা হচ্ছে ক্রোমোজোমের ভেতরে আসলে কি থাকে। ক্রোমোজোমের ভেতরে অ্যাকচুয়ালি ডিএনএটা পেঁচানো অবস্থায় থাকে। তার মানে নিউক্লিয়াসের ভেতরে পেঁচানো অবস্থায় ক্রোমোজোমটা থাকবে, মানে ক্রোমোজোম গুলো পেঁচানো থাকলে সেটাকে আমরা বলি ক্রোমাটিন জালিকা, এবং এই ক্রোমোজোমের ভেতরে পেঁচানো অবস্থায় থাকবে ডিএনএ। ঠিক আছে, তার মানে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে থাকবে ডিএনএ। তাহলে আমরা কিন্তু মোটামুটি মিথটা সলভ করে ফেলতে পারতেছি। যে প্রশ্নটা ছিল যে ডিএনএ ক্রোমোজোমের ভেতরে থাকে, ক্রোমোজোম ডিএনএ ভেতরে থাকে, সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু আশা করি তোমরা মোটামুটি পেয়ে গিয়েছো। সো আমরা কি বললাম, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকবে, এবং ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ, ধরো ডিএনএটা তো এত বড় তাই না, ডিএনএটাকে তোমরা দেখতে পারতেছো, ধরো এটা এত বড় ডিএনএ এর একটা ছোট্ট অংশ, সেই ছোট অংশটা ধরো আমি বলে দিলাম এই অংশটুকু, সেটা যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী হয়। নির্দিষ্ট বৈশিষ্ট্য কেমন, ধরো হচ্ছে আমার চুলের রং, অথবা আমার দেহের চামড়ার রং, অথবা ধরো লম্বা অথবা খাটো, এরকম কোন একটা যদি বৈশিষ্ট্যের জন্য ডিএনএ এই অংশটুকু কাজ করে। ঠিক আছে, ধরো আমি যদি চিন্তা করি যে ডিএনএ একটা মেশিন, একটা মেশিনের তো অনেকগুলো অংশ থাকতে পারে, এক একটা অংশের কাজ এক এক রকম। সো এইটুক অংশ, ধরো আমি বললাম এইটুক অংশ চুলের রঙের জন্য কাজ করে, তাহলে এইটুক হচ্ছে একটা জিন। আবার আমি বললাম ধরো এইটুক অংশ, এইখানের এইটুক অংশ ধরো আমার চামড়ার রং, হ্যাঁ চামড়া এর রং, আমার দেহের যেই চামড়াটা আছে সেই চামড়ার রঙের জন্য
কাজ করে। তাহলে ডিএনএ এর অনেকগুলো অংশ, ছোট ছোট অংশ, যেগুলো এক একটা এক এক রকমের কাজ করে। এই প্রত্যেকটা ছোট ছোট অংশকে আমরা কি বলবো, একটা একটা জিন। যেমন এটা চুলের রঙের জিন, এটা চুলের রঙের জিন, এটা হচ্ছে চামড়ার রঙের জিন। তার মানে অল ওভার যেই টপিকটা তুমি মানে বেসিক ধারণাটা যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বড়। আমি একটু লিখে দিই, নিউক্লিয়াসটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে এইটা থেকে একটু ছোট হচ্ছে ক্রোমোজোম, একটু না অনেক ছোট আসলে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকেও ছোট হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ থেকেও ছোট যে অংশটা সেটা হচ্ছে জিন। তার মানে ক্রোমোজোমটা থাকে, নিউক্লিয়াস এর ভেতরে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে, আর ডিএনএ থাকে ক্রোমোজোমের ভেতরে, ক্রোমোজোমের ভেতরে। ফাইনালি জিনটা থাকে ডিএনএ এর ভেতরে। এই হচ্ছে টোটাল যেই ধারণাটা, যে প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞেস করলাম সেই জিনিসটাই। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু বলে দাও তো সবাই কমেন্টে বুঝতে পারছো কিনা। সবাই একটু আমাকে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো কিনা এই বিষয়টা, যে ক্রোমোজোমটা কোথায় থাকবে। ক্রোমোজোমটা থাকবে নিউক্লিয়াসের ভিতরে এবং ডিএনএটা থাকবে ক্রোমোজোমের ভিতরে। ঠিক আছে, এইবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরাই আমাকে অ্যান্সার দাও। যে প্রশ্নটা তোমাদের কাছে আমি করছিলাম, প্রশ্নটা ছিল যে ডিএনএ বড় নাকি ক্রোমোজোম বড়, এইটার অ্যান্সারটা এবার তোমরাই বলে দাও। জান্নাতুল জিজ্ঞেস করতেছে যে ভাইয়া মেন্ডেলের সূত্র পড়াবেন। হ্যাঁ, মেন্ডেলের সূত্র দেখাবো। মেন্ডেলের তো মহাকর্ষ সূত্র না, মেন্ডেলের তো হচ্ছে তোমার বংশগতীয় সূত্র। ঠিক আছে, তো এখানে ডিএনএটা অবশ্যই ক্রোমোজোম থেকে কি হবে, ছোট হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম যেই কনসেপ্টটা, সেটা থাকা উচিত। বুঝতে পারছো? ক্রোমোজোমটা ডিএনএ থেকে অবশ্যই বড়। কারণ কি? কারণটা হচ্ছে এই যে তুমি ভিতরে পেঁচানো যে অংশগুলা দেখতে পারতেছো না, ক্রোমোজোমের ভিতরে যে পেঁচানো যে অংশগুলা দেখতে পারতেছো না, এই পেঁচানো অংশগুলাই হচ্ছে আসলে কি, ডিএনএ। অসংখ্য ডিএনএ, অসংখ্য ডিএনএ। তার মানে এরকম অসংখ্য ডিএনএ ক্রোমোজোমের ভেতরে থাকে। তাহলে তুমি চিন্তা করো যে আমি যদি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে তোমার একটা বিল্ডিং বড় না একটা রুম বড়, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, যে ধরো এখানে একটা বিল্ডিং আছে, হ্যাঁ, এই বিল্ডিং এর মধ্যে ছোট ছোট অনেকগুলো রুম আছে। আমি ধরো রুম দিলাম, এখানে এখানে একটা রুম আছে, এইখানে একটা রুম, হ্যাঁ, তারপরে এখানে একটা রুম, এইখানে একটা রুম, একটা ঘর। তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই বিল্ডিংটা বড় নাকি ঘরটা বড়, তোমার অবশ্যই অ্যান্সার হবে কি, ঘর, আর এটা হচ্ছে বিল্ডিং। তাইলে অবশ্যই বিল্ডিংটা ঘর থেকে বড়, তার মানে বিল্ডিংটা অবশ্যই ওই ছোট ছোট ঘরগুলো থেকে বড় হবে, কারণ ঘরটা বিল্ডিং এর ভেতরে আছে। সেম জিনিসটা ডিএনএ যদি ক্রোমোজোমের ভেতরে থাকে, অবশ্যই ডিএনএটা ক্রোমোজোম থেকে ছোট হইতে হবে, মানে ক্রোমোজোমটা বড়। তার মানে বিষয়টা হচ্ছে ক্রোমোজোমটা বিল্ডিং আর ডিএনএটা হচ্ছে ছোট ছোট ঘর। সো এইটা জাস্ট একটু মনে রাখতে পারলেই তুমি জিনিসটা বুঝে যাবে। ঠিক আছে, তো ক্রোমোজোমটা হচ্ছে বিল্ডিং আর ডিএনএটা হচ্ছে ছোট ছোট ঘর। তার মানে অবশ্যই ঘর থেকে বিল্ডিং বড় হইতেই হবে। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, তো চলো তারপরে আমরা একটু সামনের দিকে যাই। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা যে কোনো অধ্যায় যখন পড়া শুরু করবে, সেই অধ্যায়টা শুরু করার আগে তোমার যে জিনিসটা জানা খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে
কোন টপিকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা জানি যে বায়োলজিটা, আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের কাছে বায়োলজি এই সাবজেক্টটা কেমন লাগে, সহজ, কঠিন, নাকি তোমার কেমন লাগে একটু বলো তো সবাই, আমি একটু জিজ্ঞেস করি সবার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। যদি তোমার কাছে মনে হয় যে বায়োলজি সাবজেক্টটা সহজ বা তোমার ভালো লাগে, আর তাইলে তুমি একটা ইয়েস পোল দিবা। আর যদি তোমার কাছে মনে হয় যে না বায়োলজি সাবজেক্টটা কঠিন, আমার খুব একটা ভালো লাগে না, তাহলে হচ্ছে তুমি এটাতে নো দিবা। তাইলে আমি বুঝে যাবো যে বায়োলজির ফ্যান কয়জন ক্লাসে আছে আর কয়জন বায়োলজির হেটার্স আছে। তো এটা খুবই কমন। বায়োলজি নিয়ে অনেকের অনেক রকমের মতামত থাকে। তো মোহনা বলতেছে সহজ লাগে, তাহলে সেই মানে বায়োলজির ফ্যান পাইলাম একজন। তারপরে হচ্ছে দেখি বায়োলজির হেটার্স কারা কারা আছে ক্লাসে। রিফাতের কাছে কঠিন লাগে, জান্নাতের কাছে অনেক সহজ লাগে, তামিমের কাছে সহজ, বিকিয়মের কাছে সহজ, আয়েশার কাছেও সহজ। ভেরি গুড, অনেক সহজ। পানি, আল্লাহ এত সহজ না বায়োলজি। ঠিক আছে, তারপরে কঠিন লাগতেছে তাহিদা সহজ, ইভার কাছে একটু কঠিন। ওকে, আচ্ছা তার মানে আমি যেটা দেখতেছি ইয়েস ম্যাক্সিমামের কাছে সহজ লাগে, এইরকম অ্যান্সার আমি কমই পাই। কারণ আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম অ্যান্সার আছে যে ভাইয়া বায়োলজিতে পড়া অনেক বেশি, ইনফরমেশন অনেক বেশি, এগুলো মনে থাকে না, কেমনে এত কিছু মনে রাখা যায়, পরীক্ষা হয়ে গিয়ে সব ভুলে যাই, এগুলো খুবই কমন। সো জান্নাতুল বায়োলজির ফ্যান সেরা। তো প্রথম কথা হচ্ছে তুমি যদি এই ঝামেলাটা এড়াইতে চাও, ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে আসিয়া সুবাইতা অনেক অনেক সহজ, এত বেশি ফ্যান তো আমি আগে দেখিনি বায়োলজি। ফারজানা ফারুক, আচ্ছা ওকে। শ্রাবন্তী, আচ্ছা তোমার প্রশ্নের অ্যান্সারটা আমি দিচ্ছি। শ্রাবন্তী মেমোরাইজ বেশি, সুপ্ত, মোহনা রাইট। আমি তোমার এই জায়গাটাতে আসতে যাচ্ছিলাম। বায়োলজিতে টপিক বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ইনফরমেশন বেশি, এটা নিয়েও কোনো সন্দেহ নাই। বাট ফ্যাক্টটা হচ্ছে বায়োলজির টপিক গুলো কিন্তু তোমার অনেক বেশি, কিন্তু পরীক্ষাতে কিন্তু সব টপিক আসে না। তার মানে বায়োলজির ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে যে তুমি বায়োলজিতে যদি সবগুলা টপিক একদম মাথার মধ্যে নিয়ে মনে হয় যে মোহনা যে কথাটা বলছে মেমোরাইজ করতে চাও, তাহলে কিন্তু কখনোই তুমি জিনিসটা মনে রাখতে পারবা না। তো অনেক দূরের কথা, এটা তোমার পড়তেও আর ভালো লাগবে না। সো তোমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে বায়োলজিতে যে টপিকগুলো পরীক্ষাতে বেশি আসে সেই টপিকগুলোতে একটু বেশি ফোকাস করা উচিত, মানে সেগুলোকে একটু খাতায় লিখে নোট টোট করে সুন্দর করে পড়া উচিত, যাতে সেটা পরীক্ষার হলে গিয়ে সহজে মনে রাখতে পারো। আর বাকি যে টপিকগুলো সেগুলো জাস্ট একটু রিডিং দেওয়া উচিত, বা সেগুলো জাস্ট এমসিকিউর মতো করে পড়া উচিত। এখন এমসিকিউর টপিক আর হচ্ছে সিকিউর টপিক, যেমন সিকিউর টপিক তোমাকে ব্যাখ্যামূলক সুন্দর করে লিখতে হবে, তাই না? আর এমসিকিউর টপিকগুলো কিন্তু এত ব্যাখ্যা বিশ্লেষণ তোমার লিখার কোনো প্রয়োজন নাই। তার মানে এই জায়গায় এমসিকিউ টপিকগুলো যদি তুমি সব গাদায় গাদায় মাথায় নিয়ে যাইতে চাও পরীক্ষার হলে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য বায়োলজিতে যে জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার পরীক্ষার জন্য কোন টপিকটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তাতে করে প্রিপারেশনটা সেই অনুযায়ী হবে। যেটা ভুল করে সবাই সেটা হচ্ছে সব টপিক পড়ে ফেলে, আর নাইলে কোনো টপিকই পড়ে না। সো এই ভুলটা করা যাবে না। ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি ফোকাস দিতে হবে, যেগুলো সিকিউ এর জন্য, আর যেগুলো এমসিকিউ এর জন্য সেগুলো জাস্ট ওই এমসিকিউর মতো করে রিডিং পড়তে হবে, দাগাইতে হবে, একটু শর্ট নোট করতে হবে। আর এইভাবে যদি তুমি প্রস্তুতি নাও, দেখবা বায়োলজির অনেক টপিক তোমার কিন্তু বায়োলজিতে ঘুরায় ফিরায় প্রতি বছর কমন টপিক থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, একটা অধ্যায়ের দেখবা ধরো 15টা টপিক আছে, এর মধ্যে 5 বা 6টা টপিক থেকে প্রতি বছরই, মানে এর বাইরে সিকিউ প্রশ্ন হয় না। তো এই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ইভারানি বলতেছে বায়োলজি মনে রাখার কিছু টেকনিক বলে দেন। হ্যাঁ বলে দিব, কোনো সমস্যা নাই। নাইমা বলতেছে আর্ট করাটা কঠিন, লামিয়ার কাছে চিত্রটা হার্ড লাগে। রাইট, চিত্রগুলো কঠিন, কিন্তু চিত্র নিয়েও আমার কিছু কথাবার্তা আছে। সো আমি টেকনিক গুলো আজকে ক্লাসে তোমাদেরকে অবশ্যই দেখায় দিব। এই টেকনিক গুলো ইভেন আমি আমার ক্লাসে মাস্টার বুকে সব জায়গাতেই দিয়ে রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের জন্য পড়াশোনাগুলোকে আরেকটু ইজি করে ফেলা যায়। সো চলো একটু সামনের দিকে আগাই, দেখি এবং আমাদের জন্য এই অধ্যায়ে কোন কোন টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এইখানের মধ্যে আমি যদি তোমাদেরকে একটু বলে দিই, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে, পরীক্ষাতে খুব বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে মেন্ডেলের যে পরীক্ষাটা আছে মূলত। হ্যাঁ, এবং মেন্ডেলের পরীক্ষার সাথে সাথে আমরা এখান থেকে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকার একদম মেন্ডেলের সূত্রের একটা প্রয়োগ আছে, সেই জায়গাটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এবং পরীক্ষাতে তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এই জিনিসটা খুবই খুবই কমনলি কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু রোগ হয় যে রোগগুলো মূলত জেনেটিক কারণে হয়ে থাকে, ঠিক আছে? সো জেনেটিক কারণে
জেনেটিক ডিসঅর্ডারের কারণ এবং তার ফলাফল, যেমন আমাদের বর্ণান্ধতা, অনেকেই আছে যারা সবুজ রং কিংবা হচ্ছে লাল রং এগুলোকে আলাদা করতে পারে না, ঠিক আছে। থ্যালাসেমিয়া নামে একটা রোগ আছে, সবাইকে বলো তো থ্যালাসেমিয়া নামে রোগ শুনছো কিনা? অনেকে থ্যালাসেমিয়া বলে। থ্যালাসেমিয়া হলে মানুষের দেহে রক্ত কমে যায়, রক্ত সংক্রান্ত একটা সমস্যা থ্যালাসেমিয়া। সো এই যে আমি দুইটা রোগের নাম বললাম, একটা হচ্ছে রং চিনতে পারে না বর্ণান্ধতা, কিংবা থ্যালাসেমিয়া আমাদের রক্তের একটা রোগ। এই রোগগুলো সাধারণত কি হয়, এই রোগগুলো সাধারণত এই বংশগতীয় একটা প্রবলেম বা মেন্ডেলের সূত্র দিয়ে এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। এইগুলা পরীক্ষাতে খুব বেশি আসে। তারপরে বিবর্তনের টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট না, দেখো বিবর্তনের ম্যাক্সিমাম টপিক থেকে প্রশ্ন আসে না, দেখি এখানে কোনো স্টার নাই। তো তোমার এখানে দেখো স্টার এর যে টপিক গুলা, যেমন ডিএনএ এর প্রতিরূপ, মানে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ যে তৈরি হওয়ার প্রক্রিয়া, সেই ডিএনএ এর প্রতিরূপ, এই যে টপিক গুলা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে সুন্দর করে স্টার মার্ক দেওয়া আছে। এবং তুমি যখনই মাস্টার বুকটা খুলবে, মাস্টার বুকটা খোলার সঙ্গে সঙ্গে তুমি যখন মাস্টার বুকের একটা প্রথম চ্যাপ্টারটা ওপেন করবে, চ্যাপ্টারের শুরুতেই তুমি এই জিনিসটা সামনে পেয়ে যাবে। একদম যে কোনো চ্যাপ্টারটা আমরা যখনই শুরু করব, চ্যাপ্টার শুরু করার সাথে সাথে প্রথমেই তুমি দেখতে পাবে যে চ্যাপ্টারের শুরুতে আমরা এইরকম ইম্পর্টেন্ট টপিক গুলো সামনে দিয়ে রাখতেছি। তো তুমি চ্যাপ্টারের শুরুতে এখান থেকে একটা আমাদের হচ্ছে টপিক ম্যাপিং, যেটা সেই টপিক ম্যাপিং যে আমরা কোন ক্লাসে কি পড়াবো, কোন টপিকটা কিভাবে পড়াবো, প্রত্যেকটা জিনিস এখানে ব্যাখ্যা করা থাকবে। এবং এই যে ইম্পর্টেন্ট টপিক গুলো কোনটা কি, এটাও কিন্তু সুন্দর করে তুমি মাস্টার বুকে পেয়ে যাবে। এবং প্রশ্ন করতেছে মাস্টার বুকটা কোথায় পাবা? আমাদের অ্যাকচুয়ালি ক্লাসে যখন তুমি অনলাইন ব্যাচের জন্য ক্লাস করতে আসবা, সো অনলাইন ব্যাচে ক্লাস করতে গেলে তোমাকে এমনি ক্লাসের সাথে মাস্টার বুকটা দিয়ে দেওয়া হবে। সো অনলাইন ব্যাচে তুমি যদি ভর্তি হয়ে যাও, তুমি অটোমেটিক মাস্টার বুকটা পেয়ে যাবা। তাছাড়া মাস্টার বুকটা আসলে তুমি খুব একটা বাইরে কোথাও গিয়ে পাবা না, ঠিক আছে। তো মাস্টার বুকের সাথে অ্যাকচুয়ালি আমাদের পুরো ক্লাসটাই মাস্টার বুকের সাথে কানেক্টেড। সো ইনশাল্লাহ মাস্টার বুকটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, সেভাবেই আমরা জিনিসটাকে সাজানোর চেষ্টা করছি। এবং মাস্টার বুকের প্রত্যেকটা টপিককে আমরা এমন ভাবে ভাঙছি, বা তোমাদের যখন যেখানে যেই টপিকটা যেইভাবে পড়াইতে হবে, যেমন তুমি যদি খেয়াল করো যে ম্যাথের একটা অধ্যায় বাস্তব সংখ্যা, তার জন্য আমরা 1 2 3 মানে 2টা ক্লাস, সেট ফাংশনের জন্য আরো 4টা ক্লাস, মানে প্রত্যেকটা অধ্যায়ের টপিক গুলোকে ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়ানো যায়, এইভাবে আমরা ক্লাসটাকে সাজাই। এবং ক্লাসের শেষে আবার একটা কিউএনএ ক্লাস, ধরো তোমার ক্লাসটা করলাম, প্রবলেম হচ্ছে যে ক্লাসে এই এই বিষয়টা তো পড়ছিলাম বুঝি নাই, বা এই টপিকটা আরেকবার পড়াইলে ভালো হয়, এইভাবে যদি পড়তে চাও তাহলে তোমার জন্য একটা কিউএনএ ক্লাস, মানে তোমার প্রবলেম আমাকে জানাবা, আমি তোমার প্রবলেম নিয়েই ক্লাসটা আবার করাবো। তো আমাদের দেখো জীব কোষ আর টিস্যুর যে ক্লাসটা, এমন ভাবে টপিক গুলো আমি সেটেল করি, মানে আমরা সেটেল করি যাতে টপিক গুলোতে ওভারলোড না হয়, যে এক ক্লাসে ভাইয়া এত কিছু পড়াইছে, এই এত কিছু তো আমি কিছুই ধরতে পারলাম না, বুঝতে পারলাম না। সো এই প্রত্যেকটা ক্লাস দেখো, একটা চ্যাপ্টারে 1 2 3 4 5 6 7টা ক্লাস করতেছি আমরা, জাস্ট টপিকের বেসিকটা থেকে শুরু করে পরীক্ষায় কিভাবে আসবে, প্রশ্ন কিরকম, সবকিছু বুঝে ফেলার জন্য। এবং পরীক্ষার আসবে এইরকম টপিক গুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং তারপরে তোমাদের প্রশ্ন থাকলে সেটা থেকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার, তোমরা কোয়েশ্চেন করবা, আমরা অ্যান্সার দিব, এরকম ক্লাসও আমরা অ্যারেঞ্জ করতে থাকি। সো পড়াশোনার জন্য আমরা অলওয়েজ মাস্টার বুকটাকে ফলো করব, মানে আমাদের ক্লাসগুলোতে। এবং মাস্টার বুকটা তোমরা বারবার জিজ্ঞেস করতেছো কোথায় পাবা, মাস্টার বুকটা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে অটোমেটিক তুমি মাস্টার বুকটা পেয়ে যাবা। সো মাস্টার বুকটা আলাদা করে কোথাও থেকে কিনতেও হবে না, বা এটা কিনতে পাওয়াও যাবে না। সো অনেকে জিজ্ঞেস করতেছো যে ডিএনএ এর কাজটা কি, এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি পেয়েছিলাম ওই যে প্রথম কথা শ্রাবন্তীর কাছ থেকে, আমি প্রশ্নের অ্যান্সারটা দিয়ে তারপরে হচ্ছে একটু তোমাদের আবার ওই জায়গাতে ব্যাক করি। তোমাদের জন্য একটা পোল রাখছি আমি, এতক্ষণ যে পড়ালাম সেই পড়াটা আসলে কতটুকু বুঝতে পেরেছো সেই জিনিসটাই আশা করি এখান থেকে বুঝে যাবা। তো শ্রাবন্তী যে প্রশ্নটা করেছিল যে ভাই বিল্ডিং এর বিষয়টা আরেকবার একটু বোঝান, আমি বলতে যে জিনিসটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে বিল্ডিং বড় না ঘর বড়, এই কনসেপ্টটা দিয়ে ডিএনএ বড় না ক্রোমোজোম বড় এটা আমরা বুঝে ফেলবো কিভাবে। একটা সম্পূর্ণ বিল্ডিং, তার মধ্যে ছোট ছোট অনেকগুলো ঘর, এটা যদি তুমি বুঝো, তুমি ধরে নাও যে ক্রোমোজোম সেটা হচ্ছে একটা বিল্ডিং, তাহলে এই ক্রোমোজোমের ভিতরে ছোট ছোট যে ঘরগুলো সেগুলো হচ্ছে ডিএনএ। কেন? কারণ ডিএনএটা ক্রোমোজোমের ভেতরে থাকে, ঠিক যেরকম ঘরগুলো ছোট ছোট ঘরগুলো একটা বিল্ডিং এর ভেতরে থাকে। তো অবশ্যই বিল্ডিংটা বড়, ঘরগুলো ছোট,
ঠিক একইভাবে ক্রোমোজোমটা বড় এবং ডিএনএটা ছোট। এটাই হচ্ছে বেসিক ঘটনা। এবার একজন প্রশ্ন করছে, ভাইয়া ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ অনেক। প্রথম যদি একটাই তোমাকে অ্যান্সার দিই, ধরো তোমার চেহারাটা হয় তোমার বাবা মা দাদা দাদি নানা নানি কারো না কারোর সঙ্গে কিছুটা মিলে, আবার কারোর সঙ্গে কিন্তু পুরোটা মিলে না। তার মানে এই জায়গায় ডিএনএ এর একটা কাজ হচ্ছে বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু স্থানান্তর, বংশগতীয় বৈশিষ্ট্য স্থানান্তর। তার মানে তোমার যে বংশগতীয় বৈশিষ্ট্য, এই যে তুমি দেখতে কিছুটা তোমার বাবার মতো অথবা তোমার পরিবারের কারো না কারোর সঙ্গে তোমার চেহারার মিল আছে, সেই যে বৈশিষ্ট্যটা স্থানান্তর করবে কিসের মাধ্যমে হবে, কিভাবে হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ এর মূল কাজ। ডিএনএ এর মূল কাজটাই হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য স্থানান্তর করা। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা, তোমাদের দুটো প্রশ্ন ক্লিয়ার করে দিলাম। এবার আসো আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে আগাই। প্লাস তোমাদেরকে এরপরে কি করতে হবে, একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকেই সবসময় কি করি, একটা টপিক পড়ালাম তারপর একটা পোল দেওয়ার চেষ্টা করি। পোলটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাতে করে ক্লাসে কিন্তু তোমাদের কি হয়, তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। তার মানে তোমরা সামনে একটা প্রশ্ন দেখতে পারতেছো, এখন তোমাদের কাছে আমি পোলটা দিয়ে দিব, তোমরা অ্যান্সার করবা, তোমরা এখান থেকে কোনটা কারেক্ট সেটা দাগাবা। সো পোলটা এখনই চলে যাবে তোমাদের কাছে, তোমরা এখনই পোলটা সবাই দিয়ে ফেলো। ওকে, সো তোমরা কি পোলটা পেয়েছো? সবাই কি পোলটা পেয়েছো নাকি দেখো তো? সবাই কি পোলটা পেয়েছো? দেখো পোলটা এখনই তোমাদের কাছে চলে যাবে। লামিয়া বলতেছি শুধু কি চেহারাই স্থানান্তর নাকি ক্যারেক্টার? শুধু চেহারা বলতে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সেটা লম্বা খাটো চওড়া কিংবা কোনো রোগও হইতে পারে। যেমন দেখা যায় যে অনেকেরই বাবা বা মার কারোর হয়তো বা ডায়াবেটিস বংশগতীয়, যেমন হচ্ছে যে হয়তোবা তার দাদার ডায়াবেটিস ছিল, তার বাবারও ডায়াবেটিস আছে, তারও ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে একটা রোগ বললাম, এই রোগগুলো কিন্তু বংশগতীয় রোগ, ডায়াবেটিস হইতে পারে, হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার বেশি হয় না, যে আমরা বলি প্রেশার হাই হয়ে গেছে, তো ওই ব্লাড প্রেশার হাই হওয়ার জিনিসটাও কিন্তু বংশগতীয়। তার মানে এই বৈশিষ্ট্যগুলো শুধু যে চেহারা লম্বা ছোট এগুলো না, তার পাশাপাশি বিভিন্ন রোগের কারণও কিন্তু এই বংশগতীয় হতে পারে। সো সবাই আচ্ছা, সিদরাতুল মুনতাহা যায় নাই, কিন্তু আমি তো দেখলাম অনেকে পোলটা অ্যান্সার করতেছে। তো তোমরা সবাই একটু দেখো তো, আছিয়া, তারপর হচ্ছে রিফাত, আফিয়া, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, বাট পোলে দাও, তাতে করে আমরা বুঝতে পারবো যে তোমরা কারেক্ট অ্যান্সারটা দিচ্ছ, রাইট? সো আরাফাত স্যার, হ্যাঁ আরাফাত বলো, তোমার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ইয়েস, তোমরা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়ে দিছো, এবং সেটা হচ্ছে সি, ক্রোমোজোম। তার মানে জিনটা ক্রোমোজোমের ভেতরে থাকে, রাইট? সো এই জিনিসটা হচ্ছে তোমরা এতক্ষণ ধরে পড়লা, এবং তার পাশাপাশি এটা কিন্তু একটা বোর্ডে আসা এমসিকিউ, মনে করার কোনো কারণ নাই যে ভাইয়া মনে এমনি একটা এমসিকিউ দিছে। এটা বোর্ড পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষা। তার মানে তুমি ক্লাসের মধ্যে একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করে ফেলছো, এটা কিন্তু তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইবারানি বলতেছে স্যার প্রশ্নটা কি ছিল বুঝি না, প্রশ্নটা হচ্ছে জিন। হ্যাঁ, আমি কি বলছি নিউক্লিয়াস, যেমন এই স্লাইডটা, প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে, প্রশ্নটা মূলত এই জায়গা থেকে। নিউক্লিয়াস, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে, তারপর হচ্ছে ডিএনএ থাকে ক্রোমোজোমের ভেতরে, জিন থাকে ডিএনএ এর ভেতরে। তাহলে জিন যদি ডিএনএ এর ভেতরে থাকে, ডিএনএ যদি ক্রোমোজোমের ভেতরে থাকে, তার মানে জিনটা কার ভেতরে আছে, জিনটা ক্রোমোজোমের ভেতরেই আছে। ঠিক আছে, মানে এখান থেকে জিনিসটা এইভাবে চিন্তা করো, নিউক্লিয়াস সবচেয়ে বড়, তার থেকে একটু ছোট ক্রোমোজোম, তার থেকে একটু ছোট ডিএনএ, তার থেকে আর একটু ছোট জিন। সো আমি যদি একটা বক্স দিয়ে দেখাই জিনিসটা, ধরো সবচেয়ে বড় বাক্সটা, সেই সবচেয়ে বড় বাক্সটা হচ্ছে তোমার, এটা হচ্ছে নিউক্লিয়াস, সবচেয়ে বড় বাক্সটা হচ্ছে নিউক্লিয়াস।
তার থেকে একটু ছোট বাক্স যেটা, সেই ছোট বাক্সটা হচ্ছে ক্রোমোজোম। ছোট বাক্সটা হচ্ছে ক্রোমোজোম। তার থেকে যদি আর একটু ছোট বাক্স নেই, তার থেকে যদি আর একটু ছোট বাক্স নেই, সেই ছোট বাক্সটা হবে ডিএনএ। সবচেয়ে ছোট বাক্সটা হবে জিন। এইভাবেও তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? লামিয়া, ডিএনএ আর জিন একই না। ডিএনএটা হচ্ছে আরো বড়, জিন হচ্ছে ডিএনএ এর একটা অংশ। জিন হচ্ছে ডিএনএ এর একটি অংশ। শর্তটা হচ্ছে জিনকে অবশ্যই একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে হবে। ডিএনএটা অনেক বড়, ধরো এই পুরো অংশটা ধরো ডিএনএ, এর মধ্যে এই অংশটুকু ধরো একটা কাজ করে, আমি বললাম এটা এ, এই অংশটুকু আরেকটা কাজ করে সেটা বি, আর মাঝখানের অংশগুলা কোনো কাজ করে না, এগুলো কোনো কাজ করে না। তাইলে কার্যকর অংশটা, ডিএনএ এর কার্যকর অংশটা হচ্ছে মূলত জিন। ডিএনএ এর কার্যকর অংশটা হচ্ছে জিন। তো ডিএনএ এর ভিতরে কার্যকর অংশ আছে, অকার্যকর অংশ, মানে যার কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কাজ নাই, এরকম অকার্যকর অংশও থাকে, ঠিক আছে? তো কার্যকর অংশটা হচ্ছে জিন। তো ডিএনএ এর ভিতরে কার্যকর ছোট ছোট অংশগুলো হচ্ছে জিন। ওকে, বুঝে গেছে? আশা করি সবাই সহজ জিনিসপত্র বুঝে ফেলছো এবং খুব সুন্দর করে সবাই ম্যাক্সিমাম পোলের অ্যান্সারটাও দিয়ে দিছো। তো আমরা মূলত এরকম যে পোলগুলা, যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো, এগুলো সব তোমাদের জন্য দিয়ে দেই। এবং এই জিনিসটা হচ্ছে, আচ্ছা ওকে, সো আমরা মূলত এরকম যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো সবগুলোই তোমাদের জন্য আমাদের যে ওয়েবসাইট বা তোমরা যখন অ্যাপ থেকে ক্লাস করবা সেই অ্যাপের ভিতরে জিনিসগুলো দিয়ে দেই, এবং তোমরা খুব সুন্দর করে এই জিনিসটা বুঝে নিতে পারবা, বা এখান থেকে তোমরা সবকিছু খুব সহজে পেয়ে যাবা। সো স্টাডি ম্যাটেরিয়াল গুলো, এই যে আমরা তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছি, স্লাইড গুলা বা এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা কোথায় পাবা? এগুলো সবগুলো তোমরা অ্যাপে গেলেই সুন্দর করে পেয়ে যাবা। এবং তোমাদের যে ক্লাস থাকে, যে ক্লাস, যে এখন কি ক্লাস হবে, তারপরে কি ক্লাস হবে, এগুলো সুন্দর করে লিস্ট দেওয়া থাকে। এই লিস্টের পাশেই তোমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবা যে আমার এই ক্লাসের জন্য কোন ম্যাটেরিয়ালসটা লাগবে, এই ক্লাসের জন্য আমার বইয়ের কোন অংশটুকু লাগবে, সবকিছু তোমরা সুন্দর করে আমরা অ্যাপের ভিতরেই পেয়ে যাবা। তো তুমি যে আজকে ক্লাসটা করলাম, তুমি যদি আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট হও, সেই অনলাইন ব্যাচে যা যা কিছু আমি পড়াবো সবকিছু তুমি তোমার অ্যাপের ভিতরেই পেয়ে যাবা। স্টাডি ম্যাটেরিয়াল নিয়েও তোমাকে আলাদা করে কোথাও যেতে হবে না। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য সেটা পড়বো, সেটা হচ্ছে মূলত আমি যেটা বলি মেন্ডেলের যে সূত্রটা। সো মেন্ডেলের সূত্রটা, বা মেন্ডেল আমাদেরকে যা কিছু বলে গেছে বংশগতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ধারণাগুলা, সেগুলো অ্যাকচুয়ালি দিয়ে গেছে এই মেন্ডেল। তাহলে মেন্ডেলের সূত্র, এটা মূলত আজকে আমরা পড়বো, ঠিক আছে? জান্নাতুল তাইম বলতেছে যে এমসিকিউ এর জন্য কি পুরো বই পড়া উচিত? এমসিকিউ এর জন্য অবশ্যই বইটা পড়া উচিত, কিন্তু বইয়ের সবকিছু না পড়া লাগে না, কিছু পার্ট আছে যেগুলো তুমি চাইলে বাদ দিতে পারো, ঠিক আছে? তো সেই অংশগুলো তোমার আসলে এমসিকিউ এর জন্য দরকার নেই, সেটা একটু ক্লাসের মধ্যে তুমি থাকলে আমি মাঝে মাঝে বলে দিব যে কোন পার্টটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন পার্টটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যেমন একটু আগে আমি যেটা পড়াইলাম যে ক্রোমোজোম, ডিএনএ, তারপর হচ্ছে তার ভিতরে জিন, এই সবকিছু কিন্তু হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য এত ইম্পর্টেন্ট না। বাট আমি এখন যেটা পড়াবো মেন্ডেলের সূত্র, সেটা কিন্তু সিকিউ, মানে তোমার সৃজনশীল প্রশ্ন, এটার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমাকে বুঝতেই হবে, ঠিক আছে? সো মেন্ডেল ছিল আসলে একজন ধর্মযাজক। মেন্ডেল ছিল আসলে একজন ধর্মযাজক, মানে খ্রিস্টান ধর্মে যে পাদ্রী বলি না আমরা, যে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করে। সো মেন্ডেল মূলত কিন্তু একজন খ্রিস্ট ধর্মের প্রচারক ছিল, ঠিক আছে? সো ওনার চার্চ, খ্রিস্ট ধর্মের যে চার্চ হয়, সেই চার্চের সামনে কতগুলো মটরশুটি গাছ রাখছিল। কি করছিল? কতগুলো মটরশুটি গাছ রাখছে চার্চের সামনে।
সেই মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য সে খেয়াল করছে। সে কি করছে, সে একটা লম্বা গাছ নিছে, একটা ছোট গাছ নিছে, সে লম্বা গাছের সাথে ছোট গাছের হচ্ছে সে পরাগায়ন করছে, এরকম করে করে সে কিছু বৈশিষ্ট্য বের করছে। এবং সে খেয়াল করছে যে এই লম্বা গাছের সাথে যখন আমি ছোট গাছের পরাগায়ন করতেছি তখন একটা বৈশিষ্ট্য, আবার এর পরবর্তীতে যখন ওই গাছগুলা থেকে নতুন করে আবার আমি পরাগায়ন করতেছি তখন একটা প্যাটার্ন আছে। তার মানে ও কিছু বিষয় লক্ষ্য করছে, খুব ইন্টারেস্টিং। সেটাই আজকে আমরা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? সো মেন্ডেল সম্পর্কে বলতে গেলে, মেন্ডেল ছিল একজন পাদ্রী বা ধর্মযাজক, খ্রিস্টান ধর্মের যারা প্রচার করতো তারা, সো তাদেরকে পাদ্রী বলা হয়। এবং তার একটা সুন্দর চার্চ ছিল, চার্চের সামনে বাগান ছিল, ওই বাগানে মটরশুঁটি গাছ ছিল, ঠিক আছে? এবং এই মটরশুঁটি গাছ দিয়েই সে তার অনেকগুলো ছোটখাটো পরীক্ষা নিরীক্ষা করছে। সেখান থেকে কিছু সে ইন্টারেস্টিং বিষয় খুঁজে পাইছে, যে বিষয়গুলো সে সবাইকে বলার চেষ্টা করছে, কিন্তু ও যতদিন বেঁচে ছিল ততদিন কেউ বিষয়গুলো বুঝতে পারে নাই। ও মারা যাওয়ার অনেক অনেক দিন পরে গিয়ে হচ্ছে মানুষ বুঝতে পারছে যে না, মেন্ডেল যেটা বলে গেছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা ছিল। তো এই জিনিসটা হচ্ছে মূলত আমরা এই জায়গা থেকে একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো মেন্ডেলের যে কাহিনীটা ছিল, সেই মেন্ডেলের কাহিনীটা আমি একটু তোমাদেরকে বুঝাই, তাইলে তোমরা আরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা। খেয়াল করো, মেন্ডেল মূলত প্রথমে যে কাজটা করছে সে কাজটা হচ্ছে সে একটা মটরশুঁটি গাছ নিছে, ঠিক আছে? মটরশুঁটি গাছ। সো মটরশুঁটি গাছটা, আমি অবশ্যই মটরশুঁটি গাছ খুব ভালো লাগতে পারি না, সো আমি দেখাইতেছি তোমাকে। মটরশুঁটি গাছ নিছে সে। সো মটরশুঁটি গাছ ধরে নিলাম এটা একটা মটরশুঁটি গাছ, যদিও আমার গাছটা দেখতে মটরশুঁটি গাছের মতো লাগবে কিনা আমি জানি না, ঠিক আছে? সো মটরশুঁটি গাছ, এটা কি আঁকলাম? ওকে, সো এটা ধরে নিলাম আমি একটা মটরশুঁটি গাছ, ঠিক আছে? ওকে, তো এটা একটা মটরশুঁটি গাছ যেটা একটু লম্বা লম্বা। সো এখানের মধ্যে আমি যদি একটু দেখাই, হয়তো এখানে একটু মটরশুঁটি ধরে আছে, দেখাইতে পারি। মটরশুঁটি এরকম গুচ্ছ গুচ্ছ হয়ে ধরে থাকবে। অবশ্যই মটরশুঁটি গাছ এখানে থাকে না আমি জানি। তো এটা একটা মটরশুঁটি গাছ, ঠিক আছে? ধরে নাও একটা মটরশুঁটি গাছ লম্বা, আর এটা একটা মটরশুঁটি গাছ, ছোট্ট একটা মটরশুঁটি গাছ। ওকে, সো এইটা একটা মটরশুঁটি গাছ যেটা হচ্ছে লম্বা, আর এইটা একটা মটরশুঁটি গাছ যেটা হচ্ছে খাটো। এটা একটা লম্বা মটরশুঁটি গাছ, আর এইটা একটা খাটো মটরশুঁটি গাছ। সো এইখান থেকে মূলত মেন্ডেলের গল্পটা শুরু, ঠিক আছে? একটা লম্বা গাছ, একটা খাটো গাছ, ঠিক আছে? এখন ঘটনাটা হচ্ছে এখানে কিছু বিষয় আছে বোঝার, সেই বিষয়টা আসলে কি? যেমন আমরা এই যে জিন কথাটা বলতেছি বারবার, তাই না? আমরা বলতেছি জিন। আমরা এই জিনের বিষয়টা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে আমি বললাম লম্বা মটরশুঁটি গাছ, তাইলে এই গাছটা যে লম্বা হইছে, এই গাছটা যে লম্বা হইছে, এই গাছটা লম্বা হওয়ার জন্য অবশ্যই গাছের ডিএনএ এর ভেতরে একটা অংশ কাজ করছে। সেই ডিএনএ এর ভিতরে ছোট যে অংশটা, মানে যে জিনটা গাছকে লম্বা হইতে হেল্প করছে, সেই জিনটার নাম আমি অবশ্যই বলবো গাছ লম্বা হওয়ার জিন। তো গাছ লম্বা হওয়ার জন্য অ্যাকচুয়ালি কোন জিনটা দায়ী? গাছ লম্বা হওয়ার জন্য অ্যাকচুয়ালি কোন জিনটা দায়ী? বা আমি যদি সেটা নাম বলি, সেটা নাম হচ্ছে ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। তুমি বলবো ভাই আপনি কি আপনার ইচ্ছা মতো ক্যাপিটাল টি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মানে বিজ্ঞানীরা যখন যেটা আবিষ্কার করে সেটা অনুযায়ী তারা একটা নাম দেয় বা একটা লেটার দিয়ে প্রকাশ করে। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করবা, ইন্টারেস্টিং, তারপরেই তুমি জিনিসটা বুঝে ফেলবা। আমি বললাম যে আরেকটা হচ্ছে গাছ খাটো হওয়ার জন্য ডিএনএ যেই অংশটা মূলত কাজ করছে সেইটার জিনটার নাম লিখি, সেটা স্মল টি। স্মল টি। আচ্ছা, এবার তুমি বলবা ভাইয়া আপনি পরে ক্যাপিটাল টি দিলেন আর একে স্মল টি দিলেন, এটার কারণটা কি? ঠিক আছে,
সো ক্যাপিটাল টি কেন দিলাম, স্মল টি কেন দিলাম, এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ক্যাপিটাল মানে কি বড়, আর স্মল মানে ছোট। এখন তুমি বলবো ভাই লম্বা আর ছোট দেখে এরকম দিলেন, না, লম্বা ছোট না, জিনিসটা আরেকটা জায়গায়। কোন জায়গায়? যে বড় হয় তার শক্তি হয় বেশি, আর যে ছোট হয় তার শক্তি হয় কম। এটা তো মোটামুটি বুঝলামই, একটু বড় সড়ো লম্বা একটু শক্তি বেশি, আর যে ছোট তার শক্তি কম। এইভাবে একটু মনে রাখবা, আমি জাস্ট বোঝাই দিছি তোমাকে। তার মানে ক্যাপিটাল টি আর স্মল টি, এখানে ক্যাপিটাল টি এর শক্তি বেশি দেখে এটা বড় বা ক্যাপিটাল লেটার, আর স্মল টি এটা ছোট, এইটার শক্তি কম দেখে এইটা স্মল টি। এখন বিষয়টা কেমন মনে হচ্ছে ভাই, আপনি কি মারামারি লাগাইতেছেন নাকি যে একটা শক্তি বেশি একটা শক্তি কম? আচ্ছা, এবার একটু খেয়াল করি। আমি যদি তোমাকে বলি যে আমি যখন একটা মটরশুঁটি গাছ নিছি, আমি যদি একটা মটরশুঁটি গাছ নিই, আমি যখন একটা মটরশুঁটি গাছ নিই, একটু এঁকে দেই কোনো রকমে, আমি একটা মটরশুঁটি গাছ নিলাম, এই গাছটা ডিএনএটা আমি দেখলাম। হ্যাঁ, ধরো ডিএনএ তো আমি দেখা যায় না, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটাকে বলতেছি। আমি গাছটার ডিএনএটা নিলাম, গাছটার ডিএনএটা আঁকতে গিয়ে এটা কি এঁকে ফেলছি আমি। আচ্ছা, গাছটার ডিএনএটা আমি নিলাম। ডিএনএটা নেওয়ার পরে আমি এখানে খেয়াল করে দেখব যে এই গাছের মধ্যে দুইটা অংশ। একটা অংশ বলতেছে যে এই গাছ তুই লম্বা হ, এই গাছ তুই লম্বা হবি। আর পাশ থেকে আবার আরেকজন দুষ্ট লোক, সে বলতেছে যে না, তুই লম্বা হইতে পারবি না, গাছ লম্বা হইতে পারবে না, গাছকে খাটো হইতে হবে। তার মানে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে গাছের ভেতরে খাটো হওয়ার জন্য যেই জিন সেটাও আছে, আবার লম্বা হওয়ার জন্য যেই জিন সেও আছে। তার মানে গাছের লম্বা খাটো হওয়ার জন্য যারা কাজ করবে দুইজনই এই জায়গায় আছে। এবার তো ভাইয়া ভয়াবহ বিপদ, খাটো হওয়ার জন্য যে কাজ করবে সেও কাজ করতে চায়, আবার লম্বা হওয়ার জন্য যেই জিন সেও কাজ করতে চায়, তাহলে একটা মারামারি লাগবে না? এই কারণে আমি জিনিসটাকে বললাম শক্তি বেশি আর শক্তি কম। তো ঘটনাটা হচ্ছে এই ক্ষেত্রে লম্বা হওয়ার যেই জিন সে যখন বলবে যে না লম্বা হইতে হবে, তখন এটা লম্বা হবে। কেন? কারণ লম্বা হওয়ার জন্য যে জিনটা কাজ করে তার শক্তি বেশি, আর খাটো হওয়ার জন্য যে জিন তার শক্তি কম। সুতরাং সে যদি বলে যে গাছ তুমি খাটো হও, যতক্ষণ পর্যন্ত এই লম্বা জিনটা থাকবে খাটো জিন কোনো রকমের পাত্তা পাবে না। তার মানে যদি লম্বা হওয়ার জিন থাকে তার শক্তি বেশি, লম্বা হওয়ার জিন থাকলে তার শক্তি বেশি, সে খাটো করে বলবে তুই এখান থেকে ভাগ, লাভ নাই। লম্বা হওয়ার জিনের যেহেতু শক্তি বেশি, ও থাকলে খাটো হওয়ার জিন কোনো পাত্তাই পাবে না। কিন্তু লম্বা হওয়ার জিন যদি না থাকে, মানে ধরো নাই, এটা বাদ, এটাকে মুছে দেই, তখন শুধুমাত্র গাছটা, এই খাটো জিনটা তখন এই যে মিনমিন করে বলবে গাছ তুই খাটো হ, তখন গাছটা খাটো হবে। তার মানে লম্বা হওয়ার জিনের শক্তি বেশি, ও যখন থাকবে তখন গাছটা লম্বাই হবে, যদিও খাটো হওয়ার জিনটা সেখানে থাকে। আর যদি এমন হয় লম্বা হওয়ার জিনটা নাই, গায়েব, তখন গিয়ে গাছটা খাটো হইতে পারে। আর যদি এমন হয় যে খাটো হওয়ার জিন নাই, একদমই নাই, খাটো হওয়ার জিন একদমই নাই, শুধু লম্বা, শুধু কি আছে, শুধু লম্বা আছে, খাটো হওয়ার জন্য নাই, তাহলে তো কোনো কথাই নেই, মারামারি হওয়ার কোনো কারণই নেই। তার মানে আমি তোমাকে দুইটা ঘটনা বুঝাইলাম, খেয়াল করিও কিন্তু, খুব ভালোভাবে খেয়াল করো। ঘটনাটা হচ্ছে একই সঙ্গে আমার ডিএনএ এর ভেতরে, আমি আবার একটু জিনিসটা একে বুঝাই, একই সঙ্গে আমার ডিএনএ এর ভেতরে ঘটনা ঘটতে পারে তিনটা। একটা ঘটনা হচ্ছে এখানে শুধুমাত্র লম্বা হওয়ার যেই জিন সে আছে, খাটো হওয়ার কোনো জিন নাই। আরেকটা ঘটনা হইতে পারে যে আমার এখানে শুধু খাটো হওয়ার যেই জিন সে আছে, আর কেউ নাই। আমি তিনটা কেসই তোমাদেরকে বুঝাই। আরেকটা হচ্ছে আমার এখানে শুধু খাটো হওয়ার জন্য যেই জিন সেই আছে, আর কেউ নাই। আরেকটা কেস হইতে পারে যে এবার যেখানে মারামারিটা লাগবে সেটা হচ্ছে এটা খাটো আর এইটা
লম্বা। ঠিক আছে, সো লম্বা হওয়ার জিন শুধু লম্বা, তার মানে শুধু লম্বা মানে আমি বললাম ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি। হ্যাঁ, আমার কাছে দুইটা ঘর থাকবে, ঠিক আছে। যে কোনো একটা জিনের জন্য জোড়ায় জোড়ায় থাকে, জিনগুলো সবগুলা কি থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। কিন্তু তুমি বলবা যে ভাইয়া জোড়ায় জোড়ায় কেন থাকে, কারণ একটা আসে পিতার কাছ থেকে, আরেকটা আসে মাতার কাছ থেকে, একটা পিতার কাছ থেকে আরেকটা মাতার কাছ থেকে, এজন্য এটা জোড়ায় জোড়ায় থাকে, এজন্য এটা জোড়ায় জোড়ায় থাকে। তারপরে কি হইতে পারে ভাইয়া, খাটো। হ্যাঁ, দুইটাই খাটো, তাহলে এখানেও মারামারি করার কিছু নাই, লম্বা শুধু লম্বা, খাটো শুধু খাটো। এইবার এইখানে খেয়াল করো, এইখানে ঘটনাটা জমবে, এখানে একটা মারামারি জমবে। সেটা কি, একজন আইসা বলতেছে লম্বা, আর একজন আইসা বলতেছে না খাটো, এবার লাগবে মারামারি। এবার এইখানের মধ্যে আমি বলবো আরে একজন দিছে লম্বা আরেকজন বলে খাটো, তাইলে এটা হবেটা কি, এটা কি মাঝামাঝি হবে? সাধারণত মাঝামাঝি হওয়া যায় না। এটা মেন্ডেলের সূত্র অনুযায়ী একজন লম্বা একজন খাটো, আমি দুইটা যোগ করে অর্ধেক করে দিলাম যে হ্যাঁ এটা মাঝামাঝি হবে, এটা সম্ভব না। এটা কি হইতে হবে, এইদার লম্বা হইতে হবে নাইলে খাটো হইতে হবে, এদের মধ্যে একটা মারামারি হবে। এই মারামারিতে যে জিতবে, কে জিতবে, যার শক্তি বেশি, তো অবশ্যই এখানে লম্বার শক্তিটাই বেশি। তো লম্বা শক্তি বেশি বলে এটা হবে লম্বা। সো আমি তোমাদেরকে আলটিমেটলি এই ছবিটা দিয়ে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে, যখন শুধু লম্বা তখন এটা বিশুদ্ধ লম্বা, যখন শুধু খাটো তখন এটা বিশুদ্ধ খাটো, মানে অন্য আর কেউ নাই। কিন্তু যখন এটা দুইটার মিক্সড, লম্বাও আছে খাটোও আছে, তখন সেটাকে আমরা বলি মিক্সড বা সংকর। এটাকে বলে মিক্সড বা সংকর, মানে সোজা কথা মিক্সড হয়ে গেছে, লম্বাও আছে খাটোও আছে, তো এটাকে আমরা বলি সংকর। সবাই বলো তো এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? একদম সহজ না জিনিসটা? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে লামিয়া তাহলে তো সবাই লম্বা হইতো, খাটো হইলো কেন? আমি এখন মটরশুটি নিয়ে পড়াইতেছি, এটা হচ্ছে একটা কথা। আর একটা জিনিস হচ্ছে লম্বা আর খাটোর জিন, সেটার মধ্যে কোনটা আছে। ধরো তোমার মধ্যে লম্বার জিন যদি নাই থাকে তাইলে তো খাটো হওয়াটাই স্বাভাবিক। আর যদি এমন হয় যে সেটার মধ্যে লম্বার জিনও আছে খাটোর জিনও আছে, তখন গিয়ে হচ্ছে এই কেসটা, ঠিক আছে। আর আমি যেটা এখন পড়াইতেছি সেটা মানুষের জন্য না, সেটা হচ্ছে মটরশুটির জন্য। সো মটরশুটির সাথে মানুষকে আপাতত মেলানোর প্রয়োজন নাই। আচ্ছা বিক্রম, দুইটার পাওয়ার যদি সেম হয়, এটা হচ্ছে একটু ব্যতিক্রম কেস, এই কেসটা সাধারণত নর্মালি হবে না, একটা অবশ্যই শক্তিশালী আর একটা কম শক্তিশালী, এটাই হইতে হয়। যদি হয় যে তুমি যেটা বললা যে দুইটার পাওয়ার সেম, তখন গিয়ে মিক্সড হয়, কিন্তু এইটার কেসটা ব্যতিক্রম, এবং একটা বা দুইটা কেস ছাড়া আর তেমন কোথাও এই ঘটনাটা দেখা যায় না। ঠিক আছে, সো আমি কি বললাম, লম্বা খাটো মিক্সড, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো মিক্সড, এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্টটা। এটা কিসের জন্য লাগবে, মেন্ডেলের সূত্রটা বোঝার জন্য লাগবে। ঠিক আছে, সো বেসিক এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা একটু এই জায়গায় চলে আসব, মানে মেন্ডেলের সূত্রটা শুরু করব। তার আগে আমরা একটু নামাজের ব্রেক নিব, যেহেতু আমি নিজেই আসলে তোমাদের নামাজ পড়তে ভুলে গেছি, অ্যাকচুয়ালি মানে ভুলে গেছি বলতে ক্লাস টাইমটার সাথে আসলে নামাজের টাইমটা মিলে গেছে। তো তোমাদের জন্য একটু রিফ্রেশমেন্ট ব্রেক এবং একটু নামাজের ব্রেক, আমরা জাস্ট 7:30 হচ্ছে আবার ক্লাসটা কন্টিনিউ করব। সো আমরা এমনিতেও তোমাদের যে সন্ধ্যার ক্লাসটা হবে 10 স্কুলের সামনের দিকে অনলাইন ব্যাচে, সেই চ্যাপ্টার সেই সময়গুলোতে আমরা সাধারণত নামাজের ব্রেকগুলো দিয়ে দিই। সো মাগরিবের নামাজটা যারা পড়ো নাই তারা প্লিজ তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলো, আমি হচ্ছে নামাজটা পড়ে নেই, আমরা তারপরে আবার ক্লাসটা কন্টিনিউ করব। যারা বলতেছে যে ভাই এটা বুঝি নাই, আমি যে আবার এই জিনিসটা বোঝাবো, একদম বেসিক থেকেই বোঝাবো। সো এটা বুঝাইলে আশা করি তোমাদের কনফিউশনটাও তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। সো জাস্ট একটু তোমাদের সাথে ব্রেক নিয়ে আমি জাস্ট আবার ব্যাক করবো এবং তোমাদেরকে পুরো জিনিসটা খুব ইজিলি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ভয় পাওয়ার কিছুই নাই, যারা বুঝছো তারা তো সেরা, না বুঝতে পারলেও থেকে ইনশাল্লাহ বুঝে যাবা। আর তোমরা একটু একটু রিফ্রেশমেন্ট
হয়ে আবার ক্লাসে ব্যাক করো। 7 মিনিট, রাইট, তোমাদের 7:30-এ, ঠিক 7:30-এ আবার ক্লাসটা শুরু হবে। সো ওয়েলকাম ব্যাক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সবকিছু ঠিকমতো দেখতে এবং শুনতে পারতেছো। একটু সবাই আমাকে কমেন্টে জানাও যে তোমরা সবকিছু দেখতে বা শুনতে পারতেছো কিনা। তো আমাদের জাস্ট 7:30-এ শুরু করার কথা, আমি 7:30-এ ব্যাক করছি। ক্লাসটা জাস্ট একটু স্টার্ট হইতে, লোড হইতে 1-2 মিনিট টাইম লাগে। সো সেটা হওয়ার জন্য হয়তো তোমরা 7:32 পর্যন্ত ওয়েট করা লাগলো। সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা একটু আস্তে আস্তে আমাদের বেসিক যে পার্টটা পড়তেছিলাম সেটাতে ব্যাক করি। সবাই একটু বলো যে সবাই কি সবকিছু ঠিকমতো দেখতে শুনতে পারতেছো কিনা, সবাই কি ক্লাসটা করার জন্য রেডি কিনা। সো ইয়েস, সিদ্ধাতুল মুনতাহা, ফারজানা, তারপর হচ্ছে সুবাইতা, অল গুড অল গুড। চলো আমরা একটু পড়াশোনাটা শুরু করে দিই, সবাই একটু রেডি হয়ে যাও। এখন যে টপিকটা পড়াবো, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সিকিউ এর জন্য, পরীক্ষায় আসার জন্য, ভবিষ্যতে তোমার বেসিকের জন্য, সব কিছুর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সো দেখো, আমি এখান থেকে মূলত মেন্ডেলের সূত্রটা পড়াবো, ঠিক আছে? মেন্ডেলের সূত্রের যে বেসিক পার্টটা সেটাই আমি মূলত এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করো সবাই একটু, হ্যাঁ। সো আমি যে ঘটনাটা দিয়ে শুরু করছিলাম সেই ঘটনাটা হচ্ছে, ধরো আমি বলছিলাম যে একটা লম্বা গাছ আর একটা খাটো গাছ, এই লম্বা গাছ আর খাটো গাছের মধ্যে ধরে নিলাম আমি, হ্যাঁ, ধরে নিলাম যে লম্বা গাছটা হচ্ছে পিতা, হ্যাঁ, লম্বা গাছটা হচ্ছে মানে পুরুষ গাছ আমি যদি বলি, হ্যাঁ, তো এটা হচ্ছে পিতা মানে পুরুষ গাছটা, আর এটা হচ্ছে মাতা মানে এটা হচ্ছে মানে মেয়ে গাছের মধ্যে ধরো পুংস্ত্রী। এবার পরাগায়ন বলতে কি বুঝো, অনেকে যেটা জিজ্ঞেস করতেছিল। সো পিতার যেই তোমার জনন কোষ, যেটা সেই জনন কোষটাকে বলা হয় পরাগ রেণু। কি বলা হয়? পরাগ রেণু। সেই পরাগ রেণুটা মাতার যেই গাছটা মানে তোমার স্ত্রী যেই গাছটা, সেইটাতে এসে যখন গর্ভ মুন্ডে আপতিত হয়, ঠিক আছে? তো গর্ভ মুন্ডে যখন পরাগরেণুটা আপতিত, এখন তুমি বলবা যে ভাইয়া গাছ এখান থেকে পরাগরেণু এখানে কি আকাশ থেকে গিয়ে পড়বে? এই ক্ষেত্রে অনেকে হেল্প করে, যেমন আমরা জানি যে একটা গাছ থেকে যখন আরেকটা গাছে পোকা, ধরো এই গাছে একটা মৌমাছি বসলো, হ্যাঁ, এই গাছে একটা মৌমাছি বসলো, এই মৌমাছিটা গিয়ে তারপরে কি হইলো, উড়ে এখানে এসে বসলো, বসে আবার উড়ে গিয়ে এই গাছটাতে এবার বসলো, ঠিক আছে? এই গাছটাতে গিয়ে বসলো মৌমাছিটা, হ্যাঁ। সো এই মৌমাছি একবার এখানে ছিল, এখান থেকে উড়ে গিয়ে এই গাছে বসলো। হয় কি, এই মৌমাছি পোকামাকড় এরাই না এক গাছ থেকে আরেক গাছে এই পরাগ রেণুটাকে বহন করে নিয়ে যায়। তো পরাগ রেণুটাকে বহন করে এবার এই গাছে নিয়ে আসলো। এই ঘটনাটাকে আমরা বলি পরাগায়ন। এই ঘটনাটাকে আমরা বলি পরাগায়ন। তো এইরকম যদি হয়, একটা লম্বা পুরুষ গাছ এর সাথে যদি একটা খাটো গাছের আমরা পরাগায়ন ঘটাই, যে কাজটা অ্যাকচুয়ালি মেন্ডেল করছিল, এবং এইখানে লম্বাটা কিন্তু খেয়াল করলো, এটা কিন্তু বিশুদ্ধ লম্বা, মানে মারামারি করার কেউ নাই। বিশুদ্ধ খাটো মানে মারামারি করার কেউ নাই, এরা সবাই কিন্তু বিশুদ্ধ। খেয়াল করো, হ্যাঁ, সবাই বিশুদ্ধ, সংকর না, কিন্তু সংকর মানে মিক্সড, সবাই বিশুদ্ধ। এই ঘটনাটাই প্রথম আমরা শুরু করব, ঠিক আছে? এই ঘটনাটা দিয়ে আমরা শুরু করলাম। তাহলে দেখো, বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ লম্বা, আর এটা বিশুদ্ধ খাটো, এটা বিশুদ্ধ খাটো। সো এই বিষয়টাই এখান থেকে যদি আমি দেখি, এটা যদি ধরি আমি পিতা এবং তার সঙ্গে এটা মাতা, এটা হচ্ছে এক্সটা দিয়ে বুঝায় বা ক্রসটা দিয়ে বুঝায় যে এটা পরাগায়ন, বা এদের মধ্যে হচ্ছে তোমার এখান থেকে সংকরায়ন হবে সামনের দিকে। খেয়াল করো, পিতার যে দুইটা টি ছিল, হ্যাঁ, এই যে দুইটা টি মানে টি আর টি, প্রথম ঘটনা আমি কি বললাম, যেটা জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। প্রথম ঘটনাটা যেটা হয়, এটা হচ্ছে জোড়াটা ভেঙে যায়, জোড়াটা ভেঙে যায়। জোড়া ভেঙে গেলে কি হবে, ধরো যদি তোমার কাছে দুইটা ঘর আছে এখানে, হ্যাঁ, দুইটা ঘর আছে, এই দুইটা ঘরে যদি তুমি আগেই ধরো এখানে আমি টি দিয়ে রাখছি, এখানেও আমি টি দিয়ে রাখছি, আমি যদি এইখানে নতুন কাউকে
প্রবেশ করাইতে চাই, আমি যদি এই ঘরে নতুন কাউকে প্রবেশ করাইতে চাই, আগে তো ঘরটা খালি করতে হবে, নাহলে আমি কিভাবে এখানে নতুন আরেকজনকে প্রবেশ করাবো? মানে যেহেতু এরা জোড়ায় জোড়ায় থাকবে, মানে একসঙ্গে কয়জন থাকবে? দুইজন করে থাকবে। হ্যাঁ, একসঙ্গে দুইজন দুইজন করে থাকবে। তো এইখানে একজন, এইখানে একজন, এরকম জোড়ায় জোড়ায় থাকবে। এই জোড়াটাকে যদি আমি না ভাঙি তাহলে আমি মিক্সড কিভাবে করব? ঠিক আছে, আবার একটু বুঝাই। ক্রস মানে মিক্সড, ক্রস মানে আমি দুইটাকে এখন কি করব? মিক্সড করব। এই ক্রস করা মানে দুইটাকে মিক্সড করা। এখন কিভাবে মিক্সড করতে পারি এটা একটু দেখো। পিতার সাথে মাতার এইখানে পরাগায়ন, অবশ্যই সংকরায়ন বা ক্রস হবে। তার মানে পিতার সাথে মাতার যে বৈশিষ্ট্যগুলা, সেগুলার মধ্যে প্রথমে কি ঘটবে? প্রথমে এদের মধ্যে একটা মিক্সচার হবে বা এদের মধ্যে একটা সম্মিলন হবে। এবার খেয়াল করো, পিতার দুইটাই হচ্ছে বড় বড় দুইটা টি, ক্যাপিটাল টি। মাতারটা হচ্ছে দুইটাই স্মল টি। এখন আমার প্রশ্নটা বা কথাটা হচ্ছে কি, যে তুমি যদি এখানে দুইটাই ক্যাপিটাল টি নাও, তাইলে তোমার কাছে আমি বলছি প্রত্যেকটা জিনিস থাকবে জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তাইলে এইখানে একটা জোড়া আছে, এইখানে একটা জোড়া আছে। ঠিক আছে, আমি একটা জায়গায় দেখাই এটা। এইখানে একটা জোড়া আছে, এইখানে একটা জোড়া আছে। এবার আমি মাঝখানে যখন ক্রস দেই, এই সবসময় মাথায় রাখবা, আমরা বংশগতির চ্যাপ্টারটা যখন বুঝবো বা পড়বো, ক্রস দেওয়া মানে এই দুইটাকে আমি মিক্সড করতেছি, এই দুইটাকে আমি মিক্সড করতেছি। এখন প্রশ্নটা হচ্ছে, এরা সর্বোচ্চ দুইজন একসঙ্গে থাকতে পারবে। তাহলে আমি যদি মিক্সড করতে চাই, ধর আমি এটাকে মিক্সড করলাম, এইখানে এখানে যদি আমি মিক্সড করি, দুইজনে মিলে কয়জন হয়ে যাবে বলতো? এই দুইজনকে আমি মিক্সড করে দিলাম, তাইলে বলতো এইরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে। মানে এখানে দুইজন থাকতে পারবে একসাথে, এইখানে দুইজন থাকতে পারবে একসাথে। যদি আমি এদেরকে মিক্স করে ফেলি তাহলে তো 4 জন হয়ে যাবে। এটা তো সম্ভব না, কারণ এরা থাকতে পারবে জোড়ায় জোড়ায়, দুইজন একসাথে। ঠিক আছে, বুঝলাম। দুইজন একসাথে থাকবে, আবার এদেরকে মিক্সড করতে হবে। উপায়টা কি? উপায়টা হচ্ছে জোড়াটা ভেঙে দিব, একে আলাদা করে নিয়ে আসবো, একে আলাদা করে নিয়ে আসবো। সেম ভাবে এইখানে জোড়াটা ভেঙে দিব, এইখানে আলাদা করে একজনকে নিয়ে আসবো, এইখানে আলাদা করে নিয়ে আসবো। এইবার আমি মিক্সড করতে পারবো। কিভাবে মিক্স করতে পারবো? ধরো আমি বললাম যে এর সাথে আমি একে মিক্সড করতেছি, এর সাথে যদি আমি একে মিক্সড করি, খেয়াল করো এইখানে ক্যাপিটাল টি আর এখানে স্মল টি। তাইলে ক্যাপিটাল টি আর স্মল টি দুইজনকে আমি একসাথে করলাম, মিক্স করলাম। আমি যদি ডিরেক্ট এই দুইটাকে মিক্স করতাম তাহলে 2 আর 2 মিলে হয়ে যাইতো 4, কিন্তু আমার তো থাকতে পারবে সর্বোচ্চ দুইজন একসাথে জোড়ায় জোড়ায়। তার কারণে আগে এদের জোড়াটা ভেঙে দিলাম, তারপরে এদের জোড়াটা ভেঙে দিলাম। এখানে ক্যাপিটাল টি মানে কি বলতো? লম্বা না খাটো? সবাই বলো, ক্যাপিটাল টি মানে কি লম্বা না খাটো? ক্যাপিটাল টি মানে কি লম্বা না খাটো? সবাই বলো তো, ক্যাপিটাল টি মানে কি লম্বা না খাটো? ওকে, সো ক্যাপিটাল টিটা মানে হচ্ছে লম্বা, রাইট? ক্যাপিটাল টি মানে লম্বা আর স্মল টি মানে খাটো। তাহলে তোমরা একটু এবার খেয়াল করো যে এখানে ক্যাপিটাল টি আছে আর এখানে স্মল টি আছে, দুইটাকে আমি জোড়া লাগাইলাম, তাহলে ক্যাপিটাল টি স্মল টি দুইটা মিক্সড হয়ে পাশাপাশি বসলো। এখন তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, আমি এখানে এইভাবে না লিখে তো এইভাবেও লিখতে পারতাম, আগে স্মলটা লিখতাম পরে ক্যাপিটালটা লিখতাম। এইভাবে কি লিখা যাবে নাকি লিখা যাবে না একটু বলো তো? ইয়েস, ওয়াসিম, আরাফাত, তামিম সবাই রাইট, তোমাদের অ্যান্সারটা একদম কারেক্ট। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা একদম কারেক্ট। টি হচ্ছে খাটো, ইয়েস ইভা, টি হচ্ছে খাটো। এবার আমি আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে তোমরা তো দেখছো এখানে আমি ক্যাপিটাল টি লিখছি আর স্মল টি লিখছি, যদি এইভাবে না লিখে
স্মল টি আর ক্যাপিটাল টি লিখতাম, তাহলে কি ঠিক ছিল এটা? বলতো তাহলে কি ঠিক ছিল? না, মাহিদ বলতেছে না। কেন না? এইটার অ্যান্সারটা হচ্ছে অলওয়েজ যার শক্তি বেশি, যার শক্তি বেশি তাকে আগে লিখতে হবে, তাকে আগে লিখতে হবে। যেহেতু ক্যাপিটাল লেটার বা বড় অক্ষরে আমি যাকে লিখবো তার শক্তি বেশি, তার কারণে ক্যাপিটাল টিটাকে আমি আগে লিখে নিছি। এবার দেখো মিক্সিং কিন্তু শেষ হয় নাই। আমি বলছি এইটার সাথে আমি এইটাকে মিক্সড করছি, কিন্তু এমনও তো হইতে পারতো যে এইটার সাথে এইটার মিক্সিং হয়েছে, এটাও তো হইতে পারতো। এইটার সাথে এইটার মিক্সিং, এটাও তো হইতে পারতো। তাহলে এইটার সাথে যদি আমি এইটাকে মিক্সড করি সেম রেজাল্টই আসতো, ক্যাপিটাল টি স্মল টি। সো ক্যাপিটাল টি স্মল টি। সো এই বান্দার সাথে আমার মিক্সিং এর কাজটা ডান। আমার এখনো বাকি আছে এর সাথে। কি হইতে পারতো ঘটনাটা? এটা হচ্ছে মানে আমি সম্ভাবনা দেখতেছি, সম্ভাবনা যে কোনটার সাথে কোনটা মিলতে পারে, কোনটার সাথে কোনটা মিলতে পারে। এই যে একজন একটু আগে প্রশ্ন করছিল তাহলে তো সবসময় সবাই লম্বাই হইতো, সেটার অ্যান্সারটাও একটু পরেই পাবা। দেখো এইটার সাথে যদি আমি এবার এইটাকে মিক্সড করতাম তাইলে কি ঘটনা ঘটতো? ক্যাপিটাল টি স্মল টি। তোমরা বলবা যে ভাই সবই তো সেম আসতেছে, কোনো তো চেঞ্জ আসতেছে না। চেঞ্জ আসবে, এর পরের ঘটনাতেই চেঞ্জ আসবে। তারপরে ঘটনা হইতে পারে আমি এই ক্যাপিটাল টি এর সাথে এই স্মল টি কে মিক্সড করলাম, তাইলে হইতে পারতো ক্যাপিটাল টি স্মল টি, তার মানে সব সেম। এবার তোমরা আমাকে বলো ক্যাপিটাল টি আর স্মল টি এইরকম যে গাছটা আমি পাবো, তাহলে ঘটনাটা কি আসলে একটু আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাই। ছবি এঁকে যদি দেখাই ঘটনাটা হবে, আমি একটা লম্বা গাছ নিলাম, একটা লম্বা গাছ, আর তার সাথে একটা ছোট্ট গাছ। লম্বা গাছের সাথে ছোট গাছের যখন আমি পরাগায়ন করলাম, দুইটার মধ্যে ক্রস করলাম, তখন আমার এখান থেকে 4টা গাছ আসতে পারে। যদি আমি দেখি 4টা গাছ, 4টা গাছে সবাই আমি ধরো বললাম এটা ক্যাপিটাল টি আর এটা স্মল টি স্মল টি। ফাইনালি আমি রেজাল্ট কি পাইলাম? রেজাল্ট পাইলাম সবগুলা ক্যাপিটাল টি আর স্মল টি। তো তোমরা আমাকে বলো ক্যাপিটাল টি স্মল টি মানে কি? লম্বা না খাটো? সবাই বলো তো ক্যাপিটাল টি আর স্মল টি মানে কি, লম্বা না খাটো? কার শক্তি বেশি? এখানেও মারামারি নাই, দুইজনই লম্বা। এখানেও মারামারি নাই, দুইজনই খাটো। মারামারিটা হচ্ছে এইখানে, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, তার মানে লম্বা আর খাটোর মধ্যে মারামারি হবে। এবার বলো লম্বা খাটোর মারামারিতে কে জিতবে? যার শক্তি বেশি। এবং কার শক্তি বেশি এখান থেকে একটু দেখে বলো তো, যে এই যে গাছগুলা আসবে নতুন, সবগুলা কি হবে? লম্বা হবে না ছোট হবে? এই যে এই জিনিসটা, এরা কি সবাই লম্বা না খাটো? ইয়েস, এরা শঙ্কর। ভেরি গুড শ্রাবন্তী, শঙ্কর। বিক্রম বলছে লম্বা, রাইট। তার মানে এরা হবে সব শঙ্কর লম্বা। ভেরি গুড, তোমরা সবাই বুঝতেছো এই জিনিসটা। এরা সবাই হবে শঙ্কর লম্বা। ভেরি গুড তামিম, ভেরি গুড ফাতেমা, ভেরি গুড শ্রাবন্তী। তার মানে এইখানে সবগুলা গাছ আমি যদি একে দেখাই, সবগুলা গাছ কি করব? লম্বা নিব, ঠিক আছে? কিন্তু শঙ্কর এগুলা সব লম্বা, সবগুলা লম্বা, সবগুলা লম্বা, সবগুলা লম্বা, সবগুলা সবগুলা লম্বা। কিন্তু কেমন লম্বা? শঙ্কর। ঠিক আছে? তাইলে এর আগে আমার পরাগায়ন যেটা ছিল সেটা ছিল বিশুদ্ধ লম্বা এর সঙ্গে বিশুদ্ধ খাটো। কেন বিশুদ্ধ? কারণ দুইজনই সেম, দুইজনই সেম। আর শঙ্কর যখন বলতেছি তখন কি দেখো মিক্সড, এখানে একটা লম্বা আছে একটা খাটো আছে, মারামারি করে যদিও এ লম্বা হবে, কিন্তু কেমন লম্বা? শঙ্কর লম্বা। এবার নেক্সট পরাগায়নটাতে আমরা যাই। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো না? ক্যাপিটাল টি লম্বা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি এইবার পরের ঘটনাটাতে যাই। এই ঘটনাটা হচ্ছে যদি আমি এইবার বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো এর মধ্যে সংকরায়নটা না করে, বা
এদের মধ্যে পরাগায়নটা না করে যদি আমি এদের মধ্যে করি, তার মানে পিতা মাতা দুইজনই কেমন হবে? পিতা মাতা দুইজনই হবে শঙ্কর। পিতা এবং মাতা দুইজনই হবে শঙ্কর, পিতাও শঙ্কর মাতাও শঙ্কর। এই ঘটনাটা খেয়াল করো, দেখো এখানে ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি, তার মানে পিতাও লম্বা মাতাও লম্বা, কিন্তু ঘটনা হচ্ছে তারা কেউই বিশুদ্ধ না, তারা সবাই শঙ্কর, কেউই বিশুদ্ধ না। আমরা ছোটবেলায় পড়তাম না যে আমাদের যে বাঙালি জাতি সেটা হচ্ছে শঙ্কর জাতি, কারণ আমাদের এই বংশগতির ধারায় অনেক অনেক জাতির মিশ্রণ আছে, পারস্য, তারপরে হচ্ছে তোমার মঙ্গোলিয়ান, অনেক অনেক জাতির মিশ্রণ কিন্তু আমাদের এখানে আছে। তো এই জন্যই এখানে ঘটনাটা কি বললাম, লম্বা লম্বা কিন্তু শঙ্কর লম্বা, বিশুদ্ধ লম্বা কিন্তু না। ঠিক আছে? সো রিফাত বলতেছে ভাই আবার বুঝায় দেন। এই যে এখন আবার বুঝাই দিচ্ছি, এবার আমার কাছে খুব ভালো করে বুঝো। আমি ধরো একটা লম্বা গাছ নিলাম, সেই লম্বা গাছের সাথে এই পাশেও আরেকটা লম্বা গাছ নিলাম, এখানে একটা লম্বা গাছ, এখানেও একটা লম্বা গাছ, তার মানে আমার পিতাও লম্বা মাতাও লম্বা, কিন্তু কেউই বিশুদ্ধ লম্বা না, দুইজনেই শঙ্কর লম্বা, দুইজনেই শঙ্কর লম্বা। যদি এইরকম ঘটনা ঘটে তাহলে আমার কি করতে হবে বা ঘটনাটা কি? প্রথমে যেটা বলছি, প্রথম কাজ জোড়াটা ভেঙে দেওয়া, প্রথম কাজ জোড়া ভেঙে দেওয়া, জোড়াটা ভেঙে দিব। ক্রস মানে দুইজনের মধ্যে মিক্সড করব, শঙ্কর করব। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে, ইভা বলতেছে শঙ্কর মানে কি, ফাতিমা বলছে শঙ্কর মানে মিক্সড করা। এই যে আমি মিক্সড করলাম, দেখো মিক্সড করলে কিন্তু আমি এরকম মিক্সচার পাবো। হ্যাঁ, সো শঙ্কর কথাটার মানে হচ্ছে মিক্সড করা, এই যে আমি মিক্সড করতেছি এই জিনিসটাকে বলি শঙ্করায়ন। ঠিক আছে? ওকে, সো তারপরে এইটাকে যদি নেই ক্যাপিটাল টি আর এইটাকে নেই স্মল টি, প্রথম কাজ কি বলছি, প্রথম কাজ জোড়া ভেঙে দিতে হবে, প্রথম কাজ জোড়া ভেঙে দিতে হবে। জোড়া ভাঙার পরে আমার কাজ হচ্ছে একটার সাথে আরেকটাকে মিশায় দেওয়া। সো আমি এই যে শঙ্কর করতেছি, মিশাচ্ছি, প্রথমে এইটার সাথে এটাকে মিশাই, সো এইটাও ক্যাপিটাল টি এটাও ক্যাপিটাল টি, সো ক্যাপিটাল টি একটা জোড়া পাইলাম। এইটার সাথে যদি এবার আমি এইটার জোড়া মিলাই তাহলে ক্যাপিটাল টি আর এই দিক থেকে স্মল টি, জোড়া মিলাইলাম। এবার এইটার সাথে এইটার জোড়া মিলাই, তাহলে এইটার সাথে এইটার জোড়া মিলাইলে ক্যাপিটাল টি স্মল টি। এইটার সাথে যদি আমি এবার এইটার জোড়া মিলাই তাইলে দেখো এটাও স্মল টি এটাও স্মল টি, সো স্মল টি। দেখো এইবার কিন্তু ডিফারেন্স বের হয়ে গেছে। যে একজন প্রশ্ন করছে যে তাহলে তো দুনিয়া সবাই লম্বা হইতো, সবাই যে লম্বা হবে না তার কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমামেরই জেনেটিক যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে শঙ্কর, বিশুদ্ধ না। ঠিক আছে? সো খেয়াল করো এখানে ক্যাপিটাল টি আসছে মানে কি, এটা হচ্ছে লম্বা। হ্যাঁ, এটা লম্বা। ক্যাপিটাল টি স্মল টি এটাও কি, এটাও লম্বা। ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা। স্মল টি মানে হচ্ছে খাটো। তার মানে আমি যখন একটা শঙ্কর লম্বা গাছ আর একটা শঙ্কর লম্বা গাছ এর মধ্যে মিক্সড করব, মানে ক্রস করব, মানে হচ্ছে পিতাও শঙ্কর লম্বা মাতাও শঙ্কর লম্বা, তখন এর মধ্যে একজন আসবে, মানে একটা গাছ পাবা লম্বা কিন্তু সেটা বিশুদ্ধ, আরেকটা গাছ পাবা লম্বা কিন্তু সেটা বিশুদ্ধ না, শঙ্কর। আরেকটা গাছ পাবা যেটা লম্বা কিন্তু বিশুদ্ধ না, আরেকটা গাছ পাবা যেটা খাটো। চাইলেই কিন্তু তুমি এখানে বললা যে সব লম্বা হবে, সম্ভব না, কারণ আমরা সবাই ম্যাক্সিমামই শঙ্কর কিন্তু। ঠিক আছে? সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন্ডেলের সূত্রের একটা বেসিক ছিল। সো হোপফুলি তোমরা এই বেসিকটা বুঝতে পারছো। ঠিক আছে? হ্যাঁ বিক্রম, ক্যাপিটালটা বা বড়টা সবসময় আগে লিখতে হয়। সো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে তোমরা একটু বলতে পারো। সো এই পুরো টপিকটা
তোমরা যদি চাও যে ভাই আজকে যে জিনিসটা পড়াইছেন এই জিনিসটা আগে এইভাবে চিন্তা করি নাই, এরকম খুব ইন্টারেস্টিং কিছু টপিক আমরা ক্লাসে পড়ানোর চেষ্টা করি, যে জিনিসগুলো আবার আমাদের স্টুডেন্টরা আমাদের ফ্রি গ্রুপগুলোতে শেয়ার করে, যে ফ্রি গ্রুপে তোমরাও কানেক্টেড হয়ে যেতে পারো। ক্লাস 9-এ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র শেয়ার করা হয়, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করা হয়, আমাদের ফ্রি ক্লাসগুলো কখন হবে কোথায় হবে এগুলো শেয়ার করি আমরা। তো ফ্রি গ্রুপটা কোনটা? ক্লাস 9 সুপার স্টুডেন্টস, ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10 মিনিট স্কুল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেই ফ্রি গ্রুপ, যে ফ্রি গ্রুপে আমরা মূলত সব তোমাদের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন এখানে শেয়ার করি। সো এইখানে অবশ্যই তোমরা কানেক্টেড হয়ে যাবা, এবং এই গ্রুপে তোমরা চাইলে আজকের ক্লাস রিভিউটাও কেমন লাগছে সেটা একটু শেয়ার করতে পারো, এবং তোমরা তোমাদের মতামতটা আমাদেরকে জানাইতে পারো, যাতে আমরা সামনের দিকে তোমাদের জন্য আরো কিছু ভালো ভালো ক্লাস অ্যারেঞ্জ করে ফেলতে পারি। তো তোমরা কুইজ চাচ্ছ মাত্রই দেখলাম, তো সবাই একটু এই কুইজটা দিয়ে ফেলো, সবাই একটু এই কুইজটা দিয়ে ফেলো। উদ্দীপকের বিতে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম আছে? তার মানে একটু খেয়াল করো, বাবা আমরা জানি পিতার ক্ষেত্রে সবসময় জিনিসটা হয় এক্স ওয়াই, মাতার ক্ষেত্রে এক্স এক্স। তো সেটাই খেয়াল করো, এক্স ওয়াই জোড়া ভেঙে দিছি, এক্স এক্স জোড়া ভেঙে দিছি, তারপরে এইটার সাথে এইটাকে মিশাইছি, আর এইটার সাথে এইটাকে মিশাইছি। আমি জানতে চাইছি যে বিতে 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 কি আসবে, বিতে কি এক্স এক্স আসবে না এক্স ওয়াই আসবে না ওয়াই এক্স আসবে? এগুলো তোমরা একটু অপশন থেকে দেখো, দেখে এবার এটা কারেক্ট অ্যান্সারটা সবাই তাড়াতাড়ি করে দিয়ে ফেলো। আমি এখনই তোমাদের জন্য পোলটা ছেড়ে দিচ্ছি। ইভা সব ক্লাস তো শেষ হয় নাই, আমরা তোমাদের জন্য, আচ্ছা একটা ক্লাসে তো সবকিছু শেষ করে দেওয়া সম্ভব না, সো তোমাদের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা মূলত ফ্রি ক্লাসগুলোতে একটু অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের রেগুলার যে ক্লাস, রুটিন ওয়াইজ ক্লাসগুলো আমাদের অনলাইন ব্যাচে হচ্ছে, সো তুমি চাইলেই আমাদের এখন অনলাইন ব্যাচে যদি জয়েন হয়ে যাও, আমাদের রেগুলার যে ক্লাসগুলো সেগুলোতে তুমি কানেক্টেড হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো তোমরা সবাই একটু এটার অ্যান্সারটা দিয়ে ফেলো, জিনিসটা খুবই সহজ, আশা করি সবারই পারা উচিত। ওকে, সো আমি জানি এখানে একটা কনফিউশন আছে, এই জন্য এ আর সি এর মধ্যে অ্যান্সার গুলো আসতেছে। ওকে ফাইন, দাও আমি একটু বুঝাই দেই, তারপরে কোনো সমস্যা নাই। ওকে, সো তোমরা যারা দিয়ে ফেলছো, আমি জানি এক্স আর ওয়াই মিশাইছি আমি এক্স আর ওয়াই কে, সো অ্যান্সার হওয়ার পসিবিলিটি হয় এইটা নয় এটা। সো এক্স আর ওয়াই অথবা ওয়াই আর এক্স, দুইটাকে যদি আমি চিন্তা করি এক্স ওয়াই ওয়াই এক্স কোনটা হবে, এটা কনফিউশন তোমাদের। এখানে ঘটনা হচ্ছে এক্স এর শক্তি বেশি, এজন্য এক্সটাকে আগে রাখতে হয়। সেই জিনিসটা হয়তো তোমরা অনেকে জানতা না, আমি জাস্ট জানায় দিলাম একটু কনফিউজ করে যাতে তোমরা বুঝতে পারো। এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ, সো এটার অ্যান্সার দুইটাই কারেক্ট হওয়ার কথা, বাট এইখানে এই যে শক্তি বেশি কমে জিনিসটা একটু জানতে হবে, জানলেই তোমরা যারা এ দিছো কারেক্ট অ্যান্সার তাদের অ্যান্সারটা পারফেক্ট। সো ইয়াস, পোল গুলা দিলে তোমাদের আসলে খুব ইম্পর্টেন্ট কিছু কাজ বা ইম্পর্টেন্স আছে। পোল দিলে তোমরা ক্লাসে সবাই যে মনোযোগ ধরে রাখতে পারতেছো, টপিক কোনটা পড়লাম, আচ্ছা এই টপিকটা বুঝছো কিনা, পোলের অ্যান্সার দিয়েই তুমি বুঝে যাবা যে তুমি বুঝছো কিনা। ক্লাসের পড়া তুমি কতটুকু বুঝলা, কতটুকু বুঝো নাই, বা কোন পার্টটা মিস করে গেছো। এই যে আমি এখন মাত্র জিনিসটা বুঝাইলাম, শক্তি কম বেশি বা এক্স ওয়াই এর সাথে মিক্সচার, এই জিনিসটা যে তুমি এই যে নিজেকে যাচাই করে ফেললা, এটা কিন্তু পোলের মাধ্যমে করে ফেলতে পারো। তারপর আমরা ক্লাসে যা এমসিকিউ দেখাই সব বোর্ড এমসিকিউ, সো আমরা তোমাদের এই মাস্টার বুকটাতেও যা এমসিকিউ দেই, যা প্রশ্ন দেই, যা কিছু দিয়ে রাখছি সবই বোর্ড পরীক্ষায় আসা জিনিসপত্র, মানে তোমাদেরকে একদম বোর্ড ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো আমরা ক্লাসে বইয়ে সব জায়গায় দেওয়ার পড়ানোর চেষ্টা করি। তো সেটা নিয়ে তুমি আইডিয়া পেয়ে যাবা, এবং তুমি র্যাঙ্ক দেখতে পারবা তোমার, যে তুমি কি ফার্স্ট হইছো, সেকেন্ড হইছো, থার্ড হইছো, মানে হ্যাঁ তুমিও কারেক্ট আনসার দিছো, তোমার ফ্রেন্ডও কারেক্ট আনসার দিছো। তুমি ধরো 0.5 সেকেন্ডে দিছো, তোমার ফ্রেন্ড 0.7 সেকেন্ডে দিছো, তুমি তার থেকে আগে দিছো, তাহলে তোমার র্যাঙ্ক আগে যাবে। তাহলে এই যে একটা কম্পিটিটিভ একটা প্রোগ্রাম প্র্যাকটিস, এটা একটু তোমাদের ক্লাসের ভিতরে হয়ে যায়। সো পোলটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসে অনেক বেশি এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য। তোমরা এই যে আমাদের সাথে ক্লাসে থাকো, শুধু যে আমরা তোমাদের সাথে ক্লাসে থাকি এরকম না, তোমরা ক্লাসের পরে যখন একটু
পরীক্ষা দাও, পরীক্ষা ভালো রেজাল্ট করো, তখন কিন্তু তোমাদের সাথে তোমাদের সাফল্যটাকেও আমরা সেলিব্রেট করি। তো এটা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। আমাদের পুরো বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট, হাজার খানেক স্টুডেন্ট আমাদের এই প্রোগ্রামে আসছে, যারা সবাই স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। সো এখানে তুমি ছবি দিকে যাদেরকে দেখতে পারতেছো সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাসে, তারা পরীক্ষায়, গত বছরের বার্ষিক পরীক্ষায়। সো আশা করি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা ক্লাসে অনেক ভালো রেজাল্ট করছো। তোমাদের সঙ্গে আমরাও থাকতে চাই সবসময় তোমাদের যাত্রায়, এবং তোমাদের সাকসেসটাকে আমরা সেলিব্রেট করতে চাই। তো আশা করি তুমি আমাদের নেক্সট কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমাদের সাথে থাকবা। সো এইটা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটা সুন্দর ছবি, যেটা তোমাদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য ক্লাসের মধ্যে রাখছি। এবার তোমাদের টিচার প্যানেল যারা থাকবে, যারা সবসময় তোমাদেরকে সাপোর্ট দিয়ে যায়, এই যে দেখতে পারতেছো প্রথম ছবিটাতে আমাকে। তো আমি থাকবো মূলত বিজ্ঞান বলতে আমরা এখান থেকে সায়েন্সের টিচার যারা, যেমন আমি বায়োলজি পড়াই, ফারদিন ভাই কেমিস্ট্রি পড়াই, রিফাত ভাই ফিজিক্স পড়ায়। আমরা সবাই এক ব্যানারে তোমাদের সঙ্গে আছি সবসময় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমাদের গণিতেও তুমি যদি দেখো, সাজন ভাই আছে, ফয়সাল আছে, সুস্মিতা আপু আছে, সবাই কিন্তু খুবই অস্থির লেভেলের টিচার। তাদের ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবা, এবং সবাই আসলে খুবই কোয়ালিফাইড। তারপরে ইংরেজিতে দেখতে পারতেছো সুপার ডুপার একটা টিম, তুর্য, সিফাত ভাইয়া, ইকরা, তারপর হচ্ছে আবু বকর। সবাই এর মধ্যে তুর্য, আবু বকর ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, এবং রিফাত ভাইয়া, ইকরা আপু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। সবাই খুবই খুবই ভালো রকমের কিন্তু এক্সপেরিয়েন্স এবং কোয়ালিফাইড। সিফাত ভাইয়ের প্রায় 6-7 বছরের পড়ানোর এক্সপেরিয়েন্স। সো আমাদের টিচার প্যানেলটা আসলে টপ নচ একটা প্যানেল নিয়ে আমরা সবসময় তোমাদের সাথে থাকার চেষ্টা করি। সুস্ময়, সৌরভ, লিমন সবাই ফাটাফাটি পড়ায়, এবং তোমাদের সমাজ নিয়ে, ইতিহাস নিয়ে যে ভয়গুলো থাকে, জাস্ট একটা ক্লাস করে দেখো ভয় কিভাবে দূর হয়ে যায়। সো আইসিটি ডিপার্টমেন্ট অ্যাজ অলওয়েজ, তোমাদের আরিফ ভাই, জাকি ভাইয়া এবং আর জারিন আপু সবাই কিন্তু, জাকি ভাই, আরিফ ভাইয়া সবাই কিন্তু সিএসসি তে পড়তেছে, মিনস হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তারা অবভিয়াসলি আইসিটি খুবই খুবই ভালো পড়াবে, ঠিক আছে। সো এই হচ্ছে বাংলা, ইতিহাস, এবং তাইফ, কুমকুম আপু, হাসিব সবাই ফাটাফাটি লেভেলের তোমাদের বাংলা পড়ায়। তো বাচনভঙ্গি, আমি যে কথা বলতেছি কেমন না, আমি বাংলাটাই কেমন জানি, ওদের কথা শুনলেই বুঝবা যে বাংলা আসলে টিচার এরকমই হওয়া উচিত। সো এই হচ্ছে মোটামুটি আমাদের টিচার প্যানেল। বুঝে ফেললা যে মোটামুটি আমাদের কেমন টিচার প্যানেল কি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয়। তুমি আমার টিচার হিসেবে আমাকে সরাসরি প্রশ্ন করবে, আমি সরাসরি তোমাকে উত্তর দিব, যাতে করে তোমার প্রশ্ন যা থাকবে, একটা অধ্যায় পড়াইলাম, অনেক সমস্যা, সেগুলো যাতে সলভ করে ফেলতে পারি। এবং এইটা খুবই খুবই ভালো লাগে আমার। সেটা হচ্ছে যে মাত্র ক্লাস করলাম, কতক্ষণ তুমি ক্লাসে ছিল, ধরো মাসে 5টা ক্লাস হলো, তুমি কি 5টা ক্লাসই করছো কিনা সবকিছু তুমি আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে লার্নিং রিপোর্টে। এই যে আমি পোল দিলাম না 2টা, কয়টা পোলের অ্যান্সার তুমি কারেক্ট দিছো, কয়টা পোলের অ্যান্সার তুমি ভুল দিছো, সবকিছুই কারেক্ট এখানে তুমি পেয়ে যাবে লার্নিং রিপোর্টে। সবকিছু এখানে চলে আসে। কয়টা হোমওয়ার্ক জমা দিছো, কয়টা হোমওয়ার্ক জমা দেওয়া নাই, সেটাও চলে আসে। হোমওয়ার্কও কিন্তু আমরা অ্যাপে সাবমিট করি, হোমওয়ার্কটা চেক করে দিই, হোমওয়ার্কে কোথায় ভুল আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের লার্নিং রিপোর্ট, এবং এই হচ্ছে বেসিক মোটামুটি এখান থেকে আইডিয়া তোমাদের জন্য, যে আমরা আসলে পুরো বিষয়টাকে কিভাবে সাজানোর চেষ্টা করি। সো তোমাদেরকে জাস্ট হচ্ছে এখান থেকে একটা সিকিউ একটু জাস্ট বোঝাই দিই। এখান থেকে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন করে সিকিউটার বেসিক অ্যান্সারটা কেমন হবে সেটাও একটু বুঝাই দিই। সো এবার তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার পালা। সবাই একটু দেখো চিত্র কিউ, এবং আমাকে সবাই বলে ফেলো যে চিত্র কিউটা কিসের চিত্র। সবাই একটু আমাকে কমেন্টে জানায় দাও তো, চিত্র কিউটা কিসের চিত্র। সবাই একটু কমেন্টে জানাও তো, চিত্র কিউ এটা কিসের চিত্র। সবাই একটু দেখো তো, ডিএনএ, ভেরি গুড ওয়াসিম, মাহিদ, তাজদিক, ভেরি গুড, ডিএনএ এর চিত্র। সো তোমরা ধরে ফেলছো প্রথমে। আমি একটু গ নম্বর প্রশ্নটা তোমাদেরকে সলভ করে দিই। আমরা ক্লাসে এরকম অসংখ্য প্রশ্ন সলভ করি, কিউএনএ ক্লাসেও আমরা এরকম প্রশ্ন সলভ করি। তোমাদের মাস্টার বুকে অ্যাটলিস্ট প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা প্রশ্নের
টোটাল কমপ্লিট জিনিসটা মাস্টার বুকে দেয়া আছে, আমরা ক্লাসেও এরকম সলভ করি। আমি জাস্ট এখানে হয়তো একটা ক্লাসে তোমাদেরকে তো সবকিছু একবারে দিয়ে দেওয়া সম্ভব না, আমি তাও এই প্রশ্নটা সলভ করাই দেই তোমাকে। গ নাম্বার প্রশ্নটা আমি একটু বুঝাই দিই। বলছে প্রদর্শিত অণুটার অনুলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। এখানে একটা ওয়ার্ড খেয়াল করবা, অনুলিপন। এই অনুলিপন মানে কি এটা আমি একটু বুঝাই। তার মানে প্রদর্শিত যে অণুটা ছিল সেটা ছিল ডিএনএ, এবং ডিএনএ এর কি বলছে আমাকে, অনুলিপনটা ব্যাখ্যা করতে বলছে। কি? ডিএনএ অনুলিপন। এটা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারবা তুমি। অনুলিপন কথাটার মানে ফটোকপি। অনুলিপন কথাটার মানে ফটোকপি। এখন তুমি বলবা ভাইয়া বুঝলাম না, অনুলিপন কথার মানে ফটোকপি, এটার মানেটা কি? মানেটা হচ্ছে আমার কাছে একটা ডিএনএ আছে, আমার কাছে একটা ডিএনএ আছে, আমার কাছে একটা ডিএনএ আছে, আমি আরেকটা ডিএনএ তৈরি করব। ঠিক আছে, একটা ডিএনএ আমার কাছে আগে থেকেই আছে, আমি কি করব, এই একটা ডিএনএ থেকেই নতুন আরেকটা ডিএনএ তৈরি করব। তাহলে ঘটনাটা এমন হবে যেটা এক নাম্বার ঘটনা, মানে পূর্ববর্তী ঘটনা, এই ডিএনএটা থেকে আমি কি করব, নতুন আরেকটা ডিএনএ। তাহলে ফাইনালি আমার কাছে কয়টা ডিএনএ আসবে? ফাইনালি আমার কাছে দুইটা ডিএনএ আসবে। সো একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানানোর যে পদ্ধতি, সেটাকেই বলি আমরা ডিএনএ অনুলিপন। তাইলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানাবো। তাহলে তোমাকে একটু চিন্তা করতে বলি, ধরো তোমাকে আমি এই বই থেকে একটা পেজ দিলাম, আমি বললাম এই পেজটাকে দুইটা পেজ বানাও, একটা পেজকে দুইটা পেজ বানাও। তুমি কি করবা? তুমি এটা ফটোকপির দোকানে নিয়ে যাবা, বলবা ভাই এটাকে ফটোকপি করে দেন, তাহলে একটা পেজ এখন কি হয়ে যাবে, দুইটা পেজ হয়ে যাবে। সেম ঘটনাটা যদি বুঝো, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানানোর পদ্ধতি আসলে ফটোকপি। তুমি বললো ভাইয়া এই ফটোকপিকে আমি ফটোকপির দোকানে নিয়ে যাব নাকি? না, এটা অবশ্যই আমাদের দেহের নিউক্লিয়াসের ভেতরে হয়। ঠিক আছে, সো একটা ডিএনএ কে ফটোকপি করে দুইটা ডিএনএ বানানোর যে পদ্ধতি, সেটাই হচ্ছে ডিএনএ অনুলিপন। এইগুলাকে আমরা ক্লাসে আরো খুব বিস্তারিত পড়াবো। আজকে বিস্তারিত ভাবে তোমাদেরকে মেন্ডেলের সূত্রটা বুঝাই দিলাম, এভাবে ইনশাল্লাহ কোনো একটা নেক্সট ক্লাসে পুরো পদ্ধতিটা আমি ইনশাল্লাহ বুঝাই দিব। এখন জাস্ট বেসিকটা বুঝো যে অনুলিপন মানে ফটোকপি, একটা থেকে দুইটা ডিএনএ বানানোর প্রসেস। সো আমরা এরকম ক্লাসে আরো অনেক 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 সিকিউ সলভ করি, যেহেতু আমাদের ক্লাসে অনেক বেশি সময় থাকে। একটা চ্যাপ্টারে আমরা অ্যাটলিস্ট 4 থেকে 7টা ক্লাস করি। সো একটা চ্যাপ্টারের এতগুলো ক্লাস করলে আমাদের কাছে তখন অনেক সময় থাকে এগুলো সলভ করার জন্য। তো আশা করি তোমাদের সঙ্গে যখন ক্লাসে দেখা হবে, এরকম আমরা অনেক অনেক সিকিউ একসঙ্গে সলভ করব। সো তোমাদের জন্য আমরা এরকম যে কাজটা করি অলওয়েজ, সেটা হচ্ছে মাস্টার বুক বলি কিংবা ক্লাসে বলি, আমরা অলওয়েজ পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা এরকম, এই যে একটু আগে সিকিউ দেখালাম, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে একটা সিকিউ। তো এরকম সিকিউ গুলো ক্লাসে সলভ করি, হচ্ছে বইতেও দিয়ে রাখছি অনেকগুলো, যেগুলো তোমরা চাইলে যদি সলভ করো তোমাদের খুব ভালো একটা দক্ষতা কিন্তু তোমরা অর্জন করতে পারবে। সো তোমাদেরকে এবার একটা পোল দেই, ক্লাস আমরা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করব। সো সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, আগে পোলটা দিয়ে ফেলো। তোমাদের জন্য পোল যত বেশি দিবা, প্র্যাকটিস তত বেশি হবে তোমাদের। সো দেখি, এই জিনিসটা অনেকে জানার কথা, যে আমি বলছি যে অনেকে কালার চোখে দেখে না, মানে হচ্ছে মানে কালার আলাদা করতে পারে না। ধরো তুমি তাকে একটা সবুজ কলম দিলা, সে বলতেছে ভাই সবুজ কলমটা নীল কেন, মানে সবুজ কলম তো সে আর বুঝবে না। তুমি বললা যে ভাই আপনি একটা সবুজ কলম নিয়ে আসেন, টেবিলে রাখলা, সে দেখবা যে নীল কলমটা নিয়ে আসছে, তার মানে সে সবুজ রংটাকে আলাদা করে চিনতে পারে না। তো এই একটা রং তো আমি বলেই দিলাম, দেখি বাকিটা তোমরা জানো কিনা, এটা কিন্তু ইন্টারেস্টিং। ঠিক আছে, হ্যাঁ মাহিদ, এখানে ভেঙ্গে যায় না, এখানে আগে একটা নতুন তৈরি হয়, তৈরি হওয়ার প্রসেসটা একটু লেংদি। তো ইনশাল্লাহ এটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব ভবিষ্যতে। তো অবশ্যই ডিএনএটা ভেঙে যাবে না, এটা ভেঙে যাবে না, এটা হচ্ছে আরেকটা পার্ট নতুন করে তৈরি হবে। ঠিক আছে, সো সবাই দেখি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তার মানে তোমরা সবাই জানো এটা, রাইট, যে লাল আর সবুজ কালার এই দুইটাকে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। ইয়েস, কারেক্ট, লাল আর সবুজ রংটা পার্থক্য করতে পারে না।
সো আমাদের ক্লাসটা তো মোটামুটি শেষ। আমাদের ক্লাসের শেষে আবার একটা ডেইলি কুইজ হয়, বা তোমাদের ফ্রি ক্লাসের শেষেও একটা কুইজ হবে। সো এই ক্লাসের শেষে বা তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে যে কুইজ গুলো হয় সেগুলো অ্যাপেই তোমরা দিতে পারবে, এবং যেইখানে ক্লাসটা হইছে ডেইলি কুইজ গুলো সেইখানেই নিচে একটা জায়গায় দেয়া আছে। তো যেই জায়গা থেকে তুমি ক্লাসে ঢুকছো, ক্লাসের পরের পরীক্ষাটাও সেখান থেকেই তুমি দিতে পারবা ডেইলি কুইজটা। তো আমরা ক্লাসে পড়াইলাম, ক্লাসে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করাইলাম, সিকিউ প্র্যাকটিস করাইলাম, আবার ক্লাসে শেষে পরীক্ষা নিলাম, এটা বোঝার জন্য যে তুমি কতটুকু ক্লাস থেকে শিখতে পারলা। এক জায়গায় কিন্তু তোমার সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে একটা হোমওয়ার্ক তো থাকবেই ক্লাসে, তাই না? একটা হোমওয়ার্ক থাকবে ক্লাসে, সেই হোমওয়ার্কটাও আমরা পুরাপুরি অ্যাপে সাবমিট করি, এবং অ্যাপ থেকে সেটা আমরা দেখে তোমাদেরকে আবার ফিডব্যাক দিই, তুমি এই জায়গায় আরো ভালো করতে পারো, এই জায়গায় আরেকটু ভালো করতে পারো, তাতে করে তুমি পুরা জিনিসটা সম্পর্কে আরো আইডিয়াটা ক্লিয়ার করে নিতে পারো। ক্লাসে আমরা জিনিসটাকে প্র্যাকটিস করাইলাম এবং কুইজ দিলাম, ক্লাসে সিকিউ প্র্যাকটিস করালাম, তোমার ওভারঅল পুরা পরীক্ষার প্রস্তুতিটা আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে থেকে যাতে তুমি শেষ করে নিতে পারো। সো এই যে হোমওয়ার্ক দিলে, আবার হোমওয়ার্কে নাম্বার আছে, তুমি কি 1 স্টার পাইছো, 2 স্টার পাইছো, 3 স্টার পাইছো, না 5 স্টার পাইছো। সো তুমি কি ভালো করছো না খারাপ করছো, নাকি আরো ভালো করতে হবে, সেটাও তুমি হোমওয়ার্কে সাবমিট করলে আমরা সেটার ফিডব্যাকটা তোমাকে জানায় দিব। সো ফাইনাল কোয়েশ্চেন, এই পোলটা দিলে আজকে ক্লাসটা তোমাদের জন্য শেষ। সো এই পোলটা সবাই একটু অ্যান্সার করো, তারপরে আমরা আজকে ক্লাসটা এন্ড করে দিব। সবাই একটু তাড়াতাড়ি করে পোলটা অ্যান্সার করে ফেলো। মানে আমাদের দেশে এটা অনেক বড় একটা মিথ, বা এটা নিয়ে অনেক রকমের অনেক কথাবার্তা হয়। সো দেখি তোমরা যেহেতু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেছো, বায়োলজি নিয়ে পড়তেছো, তোমরা কয়জন এই বিষয়টা সম্পর্কে সচেতন কিনা বা বুঝতে পারছো কিনা, বা একটু আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাইলাম, সেটা নিয়ে তোমরা আসলে ক্লিয়ার কিনা। কন্যা সন্তান যে জন্ম হয়, এটা নিয়ে আমাদের অনেক অনেক ধরো আমাদের ট্যাবও ছিল, সমাজে কুসংস্কার ছিল, তাই না? তো ওই যে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য সময় মাতাকে দায়ী করা হতো, যে এটা এটা মায়ের দোষ, বা এরকম একটা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত ছিল। এখন এগুলো আলহামদুলিল্লাহ অনেক কম। সো এই যে এটার বৈজ্ঞানিক ভিত্তি নাই, বরং কন্যা সন্তান জন্ম দেওয়ার পেছনে মূলত ভূমিকাটা হচ্ছে পুরোপুরি পিতার। কারণ পিতার ক্ষেত্রে জিনটা হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জিনটা হচ্ছে মূলত ছেলে, আর এক্স জিনটা হচ্ছে মূলত মেয়েদের জন্য। ঠিক আছে? তাহলে মাতার কাছে তো শুধুমাত্র এক্স ক্রোমোজোমে শুধুমাত্র এক্স জিনটাই থাকবে, শুধু মেয়েদের জিন। তাহলে পিতার কাছে শুধুমাত্র ছেলে বা ওয়াই জিনটা থাকে। তার মানে এই ক্ষেত্রে কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আসলে পিতার সম্পূর্ণ দায়ী থাকে, মাতার আসলে এই জায়গায় কোনোই দোষ। আর আলটিমেটলি কন্যা সন্তান হবে না তোমার ছেলে সন্তান হবে, এটা তো কোনো বিষয়ই না। তার থেকেও বড় বিষয় যে এটাতে আসলে কারোরই হাত নাই, উপরওয়ালা আসলে সবকিছু নির্ধারণ করেন, এবং বৈজ্ঞানিক ভিত্তিও তাই বলে যে আমাদের এখানে মাতার আসলে কোনো ভূমিকা নাই, সম্পূর্ণ ভূমিকাটা পিতা। সবাই অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার দিচ্ছে মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট যদি এরকম তোমরা ফ্রি ক্লাস আরো বেশি বুক করতে চাও, তোমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবে। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলেই তুমি এখানে ফ্রি ক্লাস এর এই যে সুন্দর করে এই জায়গাটা দেখতে পাবে, এবং যারা এরকম ফ্রি ক্লাস করতে চাও তারা এখানে গিয়ে বুক করে ফেলতে পারো। আর তুমি যদি এরকম রেগুলার ক্লাস আমাদের সঙ্গে করতে চাও, তাহলে অবশ্যই জয়েন করে ফেলবে আমাদের অনলাইন ক্লাসে, এবং তুমি তোমার পছন্দ অনুযায়ী ক্লাস সিলেক্ট করে, টপিক সিলেক্ট করে, সময় সিলেক্ট করে তুমি ফ্রি ক্লাসটাও বুক করে ফেলতে পারো। এবং ফ্রি ক্লাস বুক করার জন্য তুমি এখান থেকে তোমার নাম, ফোন নাম্বার, কোন শ্রেণীতে পড়ছো, কোথায় থাকো, স্কুলের নাম, এগুলো দিলেই তুমি এখান থেকে বুক হয়ে ক্লাসটা নিয়ে তুমি পুরোপুরি এরকম একটা এক্সপিরিয়েন্স পেতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি তুমি আমাদের এরকম মাস্টার বুক নিয়ে আমাদের সঙ্গে রেগুলার ক্লাসে জয়েন করতে চাও, অবশ্যই জয়েন করে ফেলবে আমাদের অনলাইন ব্যাচের ক্লাসরুমে। আর যে কোনো সমস্যায়, যে কোনো জিজ্ঞাসায় ফোন করতে পারো আমাদের এই নাম্বারটাতে 16910। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে আরো সুপার এক্সাইটিং কোনো একটা টপিক নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ক্লাস।